আজকে লাস্ট আমরা কোথায় ছেড়েছিলাম? লাস্ট আমরা আগের দিন রাদারফোর্ডের থিওরি ড্রব্যাক দেখলাম, এবং সেখানে দেখলাম অ্যাটমের স্টেবিলিটি বলা যাচ্ছে না, কারণ ইলেকট্রন গুলো তো কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করে না। এবার কন্টিনিউয়াসলি যদি এনার্জি এমিট করতো, মানে নিরবিচ্ছিন্ন ভাবে যদি এনার্জি এমিট করতো, রিলিজ করে দিত, তাহলে আমরা নিরবিচ্ছিন্ন বর্ণালী মানে কন্টিনিউয়াস স্পেকট্রা পেতাম। কিন্তু অ্যাটম তো ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা মানে লাইন স্পেকট্রা দেখাচ্ছে। এবার স্পেকট্রা কি জিনিস সেটা বুঝবো। আগের দিন অল্প করে দেখিয়েছিলাম যে আমরা রামধনু যেটা দেখতে পাই সেটা এক ধরনের স্পেকট্রা। এবার ডিসকন্টিনিউয়াস লাইন স্পেকট্রা অল্প একটু ডেফিনেশন বলেছিলাম, সেগুলো আবার ডিটেলে বলবো। কিন্তু সেই জিনিসটা নিয়ে আমরা আজকে ভালো করে বুঝবো। সেই জিনিসটা নিয়ে ভালো করে বুঝতে গেলে আমাদের আগে কি লাগবে? আমাদের আগে একটু কি জিনিসটা বুঝতে হবে, এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তড়িৎ চুম্বকীয় বিকিরণ, এবং তার সাথে আমরা পারমাণবিক বর্ণালী সেই টপিকটা পড়বো। তাহলে তড়িৎ চুম্বকীয় বিকিরণ, তড়িৎ চুম্বকীয়, তড়িৎ ইলেকট্রো চুম্বকীয় ম্যাগনেটিক, তাহলে ইলেকট্রিক প্লাস ম্যাগনেটিক মিলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে আমাদের আগে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বুঝবো। আগে আমরা ওয়েভ বুঝি, রাইট? দেন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসে আসছি। এবং ওয়েভের কোন জিনিসগুলো পড়তে হবে না পড়তে হবে আমি সমস্ত জিনিস ইন্ডিভিজুয়ালি মার্ক করে দেবো, বইয়ে লাইন বাই লাইন বলে দেবো, যেন না যারা নতুন আসছি, যারা তো ভালো পড়াশোনায় যারা একবার বুঝে যাচ্ছি তাদের জন্য তো কোনো অসুবিধা নেই, তারা বুঝতে পারবি সব জায়গাতে। যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, জিনিসগুলো আমরা বুঝি না, তা তাদের দিকটাও তো ভাবতে হবে। তাহলে সেই স্টুডেন্টদের যেন কোনো অসুবিধা না হয়, তারাও যেন ভালোভাবে বোঝে। তার জন্য আমি প্রতিটা জিনিস বইয়ে ধরে ধরে বলে দেবো, বইয়ে আলাদা করে মার্ক করে দেবো, যেন কোথাও বুঝতে কোনো অসুবিধা না হয়। এবার আগে আমরা ওয়েভ বুঝি। ওয়েভের বেশ কিছু টার্মিনোলজি আমাদের পড়তে হবে। বেশ কিছু টার্মিনোলজির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে এখানে: তরঙ্গ দৈর্ঘ্য, দেন কম্পাঙ্ক, তারপরে তরঙ্গ বেগ মানে ভেলোসিটি তরঙ্গটার, তরঙ্গ সংখ্যা, এই কিছু জিনিসপত্র টার্মিনোলজি আমাদের একটু বুঝতে হবে। আমরা একটু ভালো করে বুঝি, আমি নোটে চলে যাই। তাহলে দেখ, তরঙ্গ বললেই আমাদের মাথাতে এরকম টাইপের একটা ইমেজ মাথায় আসে। কিরকম? এরকম একটা ইমেজ মাথাতে আসে। এবার ক্লাস 11-এ তোদের ওয়েভ বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে তোরা তরঙ্গ মানে ওয়েভ নিয়ে ডিটেলে পড়বি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি, লংজিটিউডিনাল ওয়েভ কি, তারা অনেক কিছুই পড়বি। সেই ওয়েভের ইকুয়েশন আছে, দেখবি সাইন কসের সরি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, সেটা সলভ করে আমরা তো ওয়েভের যে মোশন প্রপাগেট করবে সেই সলভটা করলে ওই সাইন ওমেগা টি মাইনাস কে এক্স এরকম একটা ইকুয়েশন আছে। আমার অত ভালো করে আর ফিজিক্সের ওগুলো মনে নেই, তো দেখবি ওরকম সাইনের একটা ইকুয়েশন আছে। ওই সাইনের ইকুয়েশন সলভ করলে এরকমই হয়, কারণ সাইনের গ্রাফ এরকম টাইপেরই দেখতে হয়। তো ওয়েভের গ্রাফ বলতে আমরা এরকমই বুঝবো। এবার দেখ, ডেফিনেশনে আমরা চলে আসি জিনিসপত্র। প্রথমে আমাদের বুঝতে হবে কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি কাকে বলে। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে একটা ওয়েভ যতক্ষণে একটা কমপ্লিট সাইকেল কভার করছে। কমপ্লিট সাইকেল কভার করছে, তো আগে কমপ্লিট সাইকেল বুঝি, দিয়ে বুঝবো ইউনিট টাইমে। সেই ইউনিট টাইমটা 1 ঘন্টা হতে পারে, 1 মিনিট হতে পারে, 1 সেকেন্ড হতে পারে। তবে আমরা এখানে 1 সেকেন্ড নিয়েই আলোচনা করব। তাহলে এক ইউনিট টাইমটাকে আমি বললাম প্রতি সেকেন্ডে, তাহলে একক সময় মানে প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে একটা ওয়েভ তরঙ্গ যতগুলো কমপ্লিট সাইকেল কভার করতে পারে সেটাকে আমি বলবো তার কি কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি। যদি আমি পেন্ডুলাম দিয়ে অ্যানালজিক্যালি বোঝাই, ধর এটা একটা পেন্ডুলাম, তাহলে কমপ্লিট সাইকেল মানে পেন্ডুলামটা লেটস সে প্রথমে এতটা এইদিকে গেল, সেখান থেকে সে আবার ইনিশিয়াল পজিশনে ব্যাক করলো। এখানে কি আমার এইদিকে তাকিয়ে থাকলে বাঁ দিকে যতটা গেল, ঠিক ডান দিকেও ঠিক তত দূর পর্যন্ত পেন্ডুলামটা দুললো, আবার ইনিশিয়াল পজিশনে ব্যাক করলো। তাহলে এখান থেকে বাঁ দিক থেকে ততটাই ডান দিকে আবার জিরোতে মানে ইনিশিয়াল পজিশনে ব্যাক করলো, এটা একটা কমপ্লিট সাইকেল। অথবা আমি এভাবেও বলতে পারতাম পেন্ডুলামটা একেবারে এরকম একটা এক্সট্রিম, আমি এদিকে তাকালে ডান এক্সট্রিম লেফটে রয়েছে, সেখান থেকে এদিকে যতটা লেফটে রয়েছে আবার ঠিক ততটাই এই পজিশনে গেল উল্টো দিকে, ঠিক আছে, এবং ওখানে গিয়ে আবার ব্যাক করে এলো নিজের জায়গাতে, ঠিক আছে। তাহলে গ্রাফে আমি কি বলছি, তাহলে সে তার কোনো একটা পজিশনে ছিল, সেখান থেকে এই যে এক্সট্রিম লেফটে এলো, আমি বললাম এক্সট্রিম লেফটে এলো, আমি যদি মেলানোর চেষ্টা করি সিম্পল হারমোনিক মোশনের সাথে, আবার তার ইনিশিয়াল পজিশন জিরোতে ব্যাক করে এলো ইনিশিয়াল পজিশনে, আবার উল্টো দিকে গেল, এই যে উল্টো দিকে ততটাই, তাহলে বাঁ দিকে যতটা উপরে গেছিল ডান দিকে ততটাই গেল, আবার আগের পজিশনে ব্যাক করে এলো। তাহলে গ্রাফের আমি এখান থেকে দাঁড়া 1 সেকেন্ড, অন্য কালি ইউজ করি, কালি আলাদা আছে। তাহলে গ্রাফের আমি এখান থেকে কতটা, এতটা ডিস্টেন্স, এতটা জায়গা যে যাচ্ছে, এইখানেই গ্রাফের মধ্যে আমি বলতে পারি এতটা হচ্ছে একটা কমপ্লিট সাইকেল কভার করলে গ্রাফটা এতটাই, গ্রাফ ইন দ্য সেন্স ওয়েভটা এতটা এগিয়ে যায়। তাহলে এই এতটা কভার করা বা গ্রাফে এতটা জায়গাকে বা এতটা ডিস্টেন্সকে আমি বলছি কি না তার একটা কমপ্লিট সাইকেল। এইরকম
একটা ওয়েভ 1 সেকেন্ডে যতবার কভার করতে পারে এরকম কমপ্লিট সাইকেল, সেটাকে আমি বলছি তার কম্পাঙ্ক। ঠিক আছে? আর একটা কমপ্লিট সার্কেলে, মানে একটা কমপ্লিট সাইকেল কভার করলে একটা ওয়েভ যে ডিস্টেন্স ট্রাভেল করে সেটাকে আমি কি বলি? তার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে এতটা যেটা, সেটাই তার তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করব। ঠিক আছে? আবার আমি যেমন দেখিয়েছিলাম এক্সট্রিম, এই এক্সট্রিম থেকে আরেকটা এক্সট্রিমে গেল, তাহলে ধর আমি এই পজিশনটা থেকে বললাম এইটা একটা এক্সট্রিম, লেটস সে এই এক্সট্রিমটাকে আমি এরকম উঁচুটা বললাম, সে উল্টো দিকের এক্সট্রিমে পৌঁছালো, এখান থেকে উল্টো দিকের এক্সট্রিমে পৌঁছালো, আবার ইনিশিয়াল পজিশনে ব্যাক করে এলো, তাহলে এটাকেও আমি বলতে পারি তার ল্যামডা। আবার ধর এই এক্সট্রিম পজিশনটা আমি এখান থেকে শুরু, এখান থেকে ইনিশিয়াল ধরে এখানে গেছিল, উল্টোটাও তো হতে পারে, এখানে ছিল ততটাই এই দিকে পৌঁছালো, আবার তার আগের পজিশনে ব্যাক করলো, তাহলে যদি আমি এখান থেকে ধরি তাহলে এখান থেকে এতটা, তাহলে উল্টো দিকে ছিল, এক্সট্রিম পজিশনে পৌঁছালো, ইনিশিয়াল পজিশনে ব্যাক করে এলো আবার, তাহলে এখান থেকে এতটা ডিস্টেন্সকেও আমি তার ল্যামডা বলতে পারি। তাহলে এইভাবে আমি তার কমপ্লিট সাইকেল বলতে পারছি। তাহলে এই যে কমপ্লিট সাইকেলে যে ডিস্টেন্সটা কভার করে সেটাকে আমি বলি একটা ওয়েভের ওয়েভ লেন্থ। আর 1 সেকেন্ডে যতগুলো এরকম কমপ্লিট সাইকেল কভার করতে পারছে সেটাকে আমি বলি কি? তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। একটা তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ, একটা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এরপরে তো তরঙ্গের বেগ এবং তরঙ্গ সংখ্যা, দ্যাট মিনস ওয়েভ নাম্বার, সেই কনসেপ্টে আসছি। এবার কিছু ইউনিটের কথাতে আসি। যে ওয়েভ লেন্থের কথা বললাম ল্যামডা, এটাকে আমরা বলছি ওয়েভ লেন্থ। তাহলে ওয়েভ লেন্থের ইউনিট কি আসবে? ওয়েভ লেন্থের ইউনিট যা তাই আসবে। আমি সেন্টিমিটারে মাপতে পারি, আমি মিটারে মাপতে পারি, আমি ন্যানোমিটারে মাপতে পারি, আমি অ্যামস্ট্রং এ মাপতে পারি, যা ইচ্ছা ইউনিট দিয়ে আমি মাপতে পারি। মানে এতগুলো ইউনিট, মানে যখন যেটাতে ইচ্ছা তুমি মাপতে পারিস, মানে লেন্থের যা যা ইউনিট আছে সেগুলোই। ফ্রিকোয়েন্সি মানে প্রতি সেকেন্ডে কতগুলো সাইকেল, তাহলে এর ইউনিটটা হচ্ছে কি? পার সেকেন্ড। পার সেকেন্ডকে আমি এভাবে না লিখে, পার সেকেন্ডকে আমি এভাবে লিখতে পারি। পার সেকেন্ডকে আমি কিভাবে লিখতে পারি? পার সেকেন্ডকে আমি ধর এইভাবে লিখতে পারি, দেখ, পার সেকেন্ড মানেই সেকেন্ড ইনভার্স, একই জিনিস। পার সেকেন্ড মানে সেকেন্ড ইনভার্স, অর আমরা পার সেকেন্ড বা সেকেন্ড ইনভার্স যাই লিখে না কেন, এটাকে আমরা আরেকটা সিঙ্গেল টার্মে প্রকাশ করতে পারি, সেটাকে আমরা বলি হার্জ। পার সেকেন্ড বাই সেকেন্ড লিখেছি, ঠিক আছে, ওটাকেই আমরা সেকেন্ড ইনভার্স বলতে পারি, ওটাই হার্জ। এটা ছিল ল্যামডা আর ফ্রিকোয়েন্সি যে নিউ, তার মধ্যে সম্পর্ক, এই সরি ডেফিনেশনটা আমরা বুঝলাম। এবার এদের মধ্যে একটা সম্পর্ক আছে যেটা আমাদের ভালো করে বুঝতে হবে। দেখি, এবার দেখ, বললাম কোনো একটা ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 হার্জ, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কত? 10 হার্জ। আর তার ল্যামডা আমি বললাম 20 সেন্টিমিটার। তাহলে কি বুঝলাম? একটা কমপ্লিট সাইকেলে সে 20 সেন্টিমিটার যায়, ল্যামডা মানে তাই। আর ফ্রিকোয়েন্সি 10 হার্জ মানে সে 1 সেকেন্ডে 10টা কমপ্লিট সাইকেল কভার করে। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি একটা সাইকেল কভার করলে, একটা সাইকেলে সে কত ডিস্টেন্স যাচ্ছে? 20 সেন্টিমিটার। আর 10টা সাইকেলে সে কত ডিস্টেন্স যাবে? 10টা সাইকেলে সে যাবে 20 × 10 মানে 200 সেন্টিমিটার, রাইট? আবার এই 10 হার্জ মানে কি? 10 হার্জ মানে হচ্ছে 10 সাইকেল বা 10টা কমপ্লিট সাইকেল পার সেকেন্ডে। তাহলে 10টা সাইকেলে 200 সেন্টিমিটার যাচ্ছে, এটা 200 সেন্টিমিটার পার সেকেন্ডেই হচ্ছে। তাহলে আমি এখান থেকে যে ফর্মুলাটা বুঝতে পারছি সেটা হচ্ছে কোনো একটা ওয়েভের ফ্রিকোয়েন্সি এবং তার ওয়েভ লেন্থ, এটাকে যদি আমরা গুণ করে দিই আমরা সেই ওয়েভের ভেলোসিটিটা পাচ্ছি, ভি লিখলাম, ঠিক আছে। এবার আমরা এখানে লাইট নিয়ে কাজ করব, তাই আমরা এটাকে অ্যাজ এ কনস্ট্যান্ট টার্মে ইউজ করছি। তাহলে অ্যাজ এ কনস্ট্যান্ট, যেহেতু লাইটের পার্টিকেল নিয়ে আলোচনা করব, ফোটন পার্টিকেল, তাই এটাকে আমরা বলবো সি। তাহলে প্রথম ইম্পর্টেন্ট ফর্মুলা আমরা শিখলাম, কোন একটা ওয়েভের ওয়েভ লেন্থ এবং তার ফ্রিকোয়েন্সিকে যদি আমরা গুণ করে দিই আমরা সেই ওয়েভের ভেলোসিটিটা পাবো। যেহেতু সি লিখলাম কেন? কারণ আমরা লাইট নিয়ে আলোচনা করছি। আচ্ছা, সি এর ভ্যালুটা, লাইটের স্পিডটা আমাদের মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। দেখতে পাওয়া যাচ্ছে কি মিটার পার সেকেন্ড? সেকেন্ডটা হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা আমাদের প্রথম ফর্মুলাটা শিখলাম, ঠিক আছে। এবার আমরা বইয়ে চলে যাই, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্বন্ধে একটু ব্যাপারটা বুঝি। ওয়েভের বেসিক এই জিনিসটুকুই। আর নিউ বার যেটা রইলো, মানে নিউ বার ইন দ্য সেন্স ওয়েভ নাম্বার, ওটা আমরা একটু বাদে দেখছি, ওয়েভ নাম্বারের কথাতে পরে আসছি। তাহলে আমরা যদি গ্রাফ দেখি তরঙ্গ দৈর্ঘ্য, কোন একটি তরঙ্গে পরপর দুটি তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাদের দূরত্বকে, মানে এই যে এই দুটো হেড পজিশন, এই পজিশন বা জিরো থেকে এই জিরো, মানে গ্রাফে আমি এখানে আমি যেটা দেখিয়েছিলাম, মানে এখানে তরঙ্গ
এই যে নিচের অংশ থেকে এত দূর বা একদম হেড টু এখানে বা 0 থেকে 0 এই যে ডিস্টেন্সটা, এইখানে যে ডিস্টেন্স, যে সবগুলো টার্মেই বলা যায়, সেটাকে আমরা কি বলছি, তার তরঙ্গ দৈর্ঘ্য। নেক্সট দেখ কম্পাঙ্ক, একটা বিন্দুর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যত সংখ্যক তরঙ্গ অতিক্রম করে, মানে কমপ্লিট সাইকেল কভার করছে, সেটাকেই বলে তার ফ্রিকোয়েন্সি। ইউনিট দেখ অ্যামস্ট্রং হতে পারে, ন্যানোমিটার হতে পারে, সেন্টিমিটার, মিটার, সবকিছুই হতে পারে। আর সেকেন্ডে কি হতে পারে, সিপিএস, সাইকেল পার সেকেন্ড, ওই সাইকেল পার সেকেন্ডকেই আমরা বলি হার্জ, এইচজেড। আর এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে দেখ, এইটা একটু মনে রাখবো, এগুলো পরে কাজে লাগবে খুব। 1 অ্যামস্ট্রং মানে হচ্ছে 10⁻⁸ সেন্টিমিটার, মানে 10⁻⁻10 মিটার। 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার। তাই যেখানে যেখানে আমি আন্ডারলাইন করলাম একটু দেখিস, হ্যাঁ, একটু বেটার, যতটুকু আপাতত যতটা মুখস্থ রাখতে হবে আমি সেইটাকে আন্ডারলাইন করি। 1 অ্যামস্ট্রং মানে মনে রাখবো, 1 অ্যামস্ট্রং মানে মনে রাখবো 10⁻⁻10 মিটার। 1 ন্যানোমিটার মানে মনে রাখবো 10⁻⁹ মিটার। এগুলো ভবিষ্যতে দরকার পড়বে, তাহলে এইটুকু ইনফরমেশন আপাতত মনে রাখতে হবে। সেকেন্ড, এটা তো দেখলি হার্জ আমি বললাম। আর এখানে আমাদের যে ইম্পর্টেন্ট ফর্মুলাটা, ওই যে নিউ ল্যামডা ইকুয়াল টু সি বললাম, এইটা আমার ইম্পর্টেন্ট। এবং লাইটের স্পিড 3 × 10⁻10, যখন 10⁻10 আছে তখন সেন্টিমিটার পার সেকেন্ড, 10⁸ যখন আছে তখন মিটার পার সেকেন্ড। তাহলে এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। আর নিউ বার এখানে যেটা আছে ওটা আমি পরে আসছি, আমার একটু বাদে দরকার পড়বে, তখন বললাম। তাহলে এই জিনিসপত্রগুলো আমার এখানে দরকার পড়বে, এবং সি ইকুয়াল টু নিউ ল্যামডা এটা আমাদের ইম্পর্টেন্ট, নিউমেরিক্যাল করতে খুবই দরকার পড়বে। এবার আমরা এগিয়ে যাই, আগের পেজে যাই, যেটা বলছিলাম যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এখানটায় আসি। লাইটকে নিয়ে আমরা আলোচনা করছি। লাইট হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে কি, তার পারপেন্ডিকুলার প্লেনে, ঠিক আছে, একটা দেখ রেড যে প্লেনটা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, রেড প্লেনটা দেখ, লাল রঙের প্লেন ইন দা সেন্স লাল রঙের যে তলটা আছে সেই বরাবর তড়িৎ ক্ষেত্রজনিত উপাংশ, মানে তড়িৎ ক্ষেত্রটা ওই বরাবর অসিলেট করছে। আর ব্লু যেই প্লেনটা আছে, ব্লু প্লেনটা বরাবর কি আছে, চৌম্বক ক্ষেত্র যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখ রেড প্লেনটার সাথে এই ব্লু প্লেনটার যে অ্যাঙ্গেল, সেটা 90 ডিগ্রি, বুঝতে পারা যাচ্ছে যে রেড প্লেনটার সাথে ব্লু প্লেনটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, বুঝতে পারা যাচ্ছে কি? হ্যাঁ, তাহলে ওটা দেখতে পাওয়া যাচ্ছে যে লাল প্লেনটার সাথে কিন্তু নীল প্লেনটার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যে অসিলেটিং ম্যাগনেটিক আর ইলেকট্রিক ফিল্ড রয়েছে তারা কিন্তু একে অপরের সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে, একে অপরের সাথে কি রকম পারপেন্ডিকুলার, এইভাবে আছে, দেখতে পাওয়া যাচ্ছে। আমার এই দুটো হাত কি, দুটো হাত আমার দুটো হাতের প্লেন, এই আমার এই হাতের প্লেন বরাবর যদি আমার এইটা বলছে, এই হাতের প্লেন বরাবর যদি আমার ইলেকট্রিক ফিল্ড থাকে, ম্যাগনেটিক ফিল্ডটা এই হাতের প্লেন বরাবর থাকবে, তাহলে এরা একে অপরের সাথে কি পারপেন্ডিকুলার। এবং শুধু তাই নয়, এদের ফেজটাও একই, ফেজটা ডিসিমিলার নয়, ফেজটা একই বলতে যদি একটা ওয়েভ এই দিকে যায়, এই বরাবর যায়, আর একটা তার রেসপেক্টে পারপেন্ডিকুলার উপরের দিকে যাবে, এবং দুজনে কিন্তু আউট অফ দ্য ফেজ নয়, মানে এটা যখন এগোবে এটাও তখন এগোবে, দ্যাট মিন্স এরকম হচ্ছে ব্যাপারটা, স্ট্রেট যাচ্ছে, এরকম যাচ্ছে, ব্যাক করার সময় একসাথে ব্যাক করছে, এগোচ্ছে একসাথে, ব্যাক করার সময় একসাথে ব্যাক করছে, তাহলে আমি বলবো আমার হাত দুটো ইন ফেজ আছে। যদি এরকম হতো, এই হাতটা যখন এগোচ্ছে এই হাতটা তখন ব্যাকে আসছে, মানে এরকম এরকম হচ্ছে, তাহলে আউট অফ দ্য ফেজ। ইন ফেজ মানে দুটোই একসাথে বেরোচ্ছে, দুটোই একসাথে ঢুকছে, ইন ফেজ। এবার ইন ফেজ আউট অফ দ্য ফেজ যখন ওয়েভ পড়বি তখন আরো ডিটেলে বুঝতে পারবি, তখন আমি আপাতত ইনফরমেশন বলছি, দুটো পারপেন্ডিকুলার প্লেনে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড গুলো অসিলেট করছে এবং তারা ইন ফেজ রয়েছে। এবং লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ট্রাভেল করার জন্য কোনো মিডিয়ামের দরকার পড়ে না, এই হচ্ছে ব্যাপার। এবার এর এর থেকে বেশি ইনফরমেশন এখানে দরকার পড়বে না, যেটা আমাদের ইম্পর্টেন্ট জায়গা ছিল, এই তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, তরঙ্গ বেগ, এখান থেকে এই যে ফর্মুলাটা, এটা আমাদের ইম্পর্টেন্ট ছিল। নেক্সট আমরা যে ইম্পর্টেন্ট টপিকের দিকে এগোবো সেটা হচ্ছে প্ল্যাঙ্কের থিওরি। এই এটা একটা টোটালটা বলে নি, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা বলে নি, এটা একটু বাদে কাজে লাগবে। তাহলে দেখ কি না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা আমি যদি বলি, অনেক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়, তার মধ্যে আমি এখানে দেখাই। প্রথমে আমরা শুরু করলাম গামা রে, দেন কি আছে এক্স রে, দেন হবে ইউভি আল্ট্রাভায়োলেট, তারপরে আছে ভিজিবেল, ভিজিবেলের পর কি হবে আইআর, আইআর এর পর আমার কি মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভের পর আছে রেডিও ওয়েভ। বইয়ে দেখবি এফএম এম এরকম করে অনেক ডিভিশন করা রয়েছে, আমি মোটামুটি এটা লিখলাম রেডিও ওয়েভ। এবার এখানে এই যে ভিজিবল লাইটটা রয়েছে, এটাই এই রিজিয়নটাতেই আমরা শুধুমাত্র দেখতে পাই, ছোট্ট একটা উইন্ডোতে। তাহলে ভিজিবল রেঞ্জটা আমাদের খুব ছোট্ট একটা জায়গার মধ্যে, কতটা যদি আমরা ভাবি, ভিজিবলটা হচ্ছে মোটামুটি 400 থেকে 750 ন্যানোমিটার, এই রেঞ্জের মধ্যে আমরা দেখতে পাই। কতটা? 400 থেকে 750 ন্যানোমিটার, এই রেঞ্জের মধ্যে আমরা দেখতে পাই। যেখানে এই 400 ন্যানোমিটার এই দিকটা হচ্ছে আমার ব্লুইশ রেঞ্জ, ওই যে ভায়োলেট ভিপজিওরের যে ভিবি
ভায়োলেট ব্লু যেটা হয়, তাহলে এই দিকটা আমার ব্লু রিজিয়ন, আর ওই দিকের যে রিজিয়নটা রয়েছে 750 দিয়ে ভিজি অর রেড, সেটা এই দিকটা তাহলে রেড রিজিয়ন। মাঝখানে তো ভিআই বি জি মানে গ্রিন, তারপরে ইয়েলো এভাবেই আছে। তাহলে মাঝখানে এই রকম জায়গাতে আমার ইয়েলো একটা রিজিয়ন রয়েছে, মানে টোটালটাই আর কি কালার আছে, এরকম গ্যাপ গ্যাপ করে নেই, মানে ভিজি অর আছে, আমি একটা এক্সট্রিম এন্ডে ব্লু এর দিক, আরেকটা এক্সট্রিম এন্ড রেড এর দিক, মাঝখানে কোনো একটা জায়গাতে ইয়েলো আছে। বাকি তো টোটাল আমাদের স্পেকট্রাটা হয়, স্পেকট্রাটা তো আগের দিন দেখলাম, এরকম তিনটে কালার তো নয়, আমি বলতে চাইলাম মোটামুটি এরকম জায়গাতে রয়েছে। ভিজিবল মানে 400 থেকে 750 ন্যানোমিটার, এই ওয়েভ লেন্থের মধ্যে যদি ওয়েভটা আছে, মানে এই ওয়েভ লেন্থের মতো যদি ওয়েভ হয়, এই রেঞ্জে যদি থাকে, তাহলে আমরা দেখতে পাই। তার মানে তো এই নয় যে 400 কম বা 750 বেশি এর মধ্যে ওয়েভ ফোটন পার্টি মানে কোনো ওয়েভ লেন্থ হতে পারে না, এরকম তো নয়। 400 কম বা 750 বেশি এরকম নয়, নিশ্চয়ই তার বেশি বা কম আছে। তাহলে 400 কম বা 750 ন্যানোমিটারের বেশি ওয়েভ লেন্থ যদি থাকে ওয়েভের, 400 কমে কে আছে? ইউভি, এক্স রে, গামা। 750 বেশি কে আছে? আইআর, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। 12 যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইএম ওয়েভস পড়বি, তখন আবার এই রেঞ্জটা আমাদের মুখস্থ রাখতে হয়, এন্ট্রান্সে আসেও এটার উপর নির্ভর করে কোশ্চেন। যাই হোক, এটা থেকে বুঝতে পারবো আমাদের এটা কিভাবে সাজানো রয়েছে। এটা কিন্তু আমাদের ইনক্রিজিং ল্যামডাতে সাজানো রয়েছে। তাহলে কি ল্যামডা এই দিক থেকে গামা রে থেকে রেডিও ওয়েভের দিকে ল্যামডা ইনক্রিজ করে, তাহলে ল্যামডা ইনক্রিজেস, তাহলে ইনক্রিজিং ল্যামডাতে সাজানো হয়েছে। ঠিক আছে, আপাতত আমি ইনক্রিজিং ল্যামডার কথাটা বললাম। এবার সাইডে দেখ, আমরা ফর্মুলা পড়লাম নিউ ল্যামডা ইকুয়াল টু সি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। সি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে প্রপোর্শনালিটি থেকে আমরা বলতে পারি নিউ ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। ঠিক আছে, আশা করি প্রপোর্শনালিটির বিষয়টা বুঝিস। ধর এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি, মানে এ বাড়লে বি বাড়ে, এ কমলে বি কমে, বা বি বাড়লে এ বাড়ে, যা বলবি। এবার এ এক মানে বি যদি 2 গুণ বাড়ে, তাহলে কি এও 2 গুণ বাড়বে, না এ 1 গুণ বাড়বে, 1.5 গুণ বাড়বে, 3 গুণ বাড়বে, কতটা বাড়বে সেটা নির্ভর করে এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বসে, সেটার উপর নির্ভর করে। এবার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এ ইকুয়াল টু বি হয়ে যাবে। কে এর ভ্যালু যদি 2 হয়, এ ইকুয়াল টু 2 বি হবে। কে এর ভ্যালু যদি হাফ হয়, এ ইকুয়াল টু হাফ বি হবে, তাহলে সেই অনুপাতে বাড়বে। সেরকমই আমরা তাহলে উল্টে বলতে পারি, কোন একটা কনস্ট্যান্ট যদি থাকে, সেটাকে ধরে নিলে আমি প্রপোর্শনালিটি সাইন দিয়ে এ প্রপোর্শনাল টু বি উল্টে বলতে পারি আর কি। সেরকমই সি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে নিউ ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। 1 বাই ল্যামডার সাথে প্রপোর্শনাল মানে ল্যামডার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ল্যামডা যদি বাড়ে, ফ্রিকোয়েন্সি কমবে, তাহলে আমাদের এটা ইনক্রিজিং ওয়েভলেন্থে সাজানো হয়েছে। তাহলে ফ্রিকোয়েন্সির কথা বললে কি হবে? এটা ডিক্রিজিং ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ডিক্রিজিং ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি ডিক্রিজেস, যা বলবি আর কি। এভাবে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সিরিজটা রয়েছে। দেন এরপরে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে, দেখ আগে বইয়ে দেখ, বইয়ে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আছে, তারপরে বলছি। ইনফরমেশনটা দেখ এবার। এবার এই পয়েন্টটা দেখতে হবে যে তড়িৎচুম্বকীয় তত্ত্ব যেটা আমাদের, মানে ওয়েভ থিওরি লাইটের লেখা রয়েছে। দেখ, আলোর যে তরঙ্গ তত্ত্ব, ওয়েভ থিওরি যেটা রয়েছে, লাইটকে অ্যাজ এ ওয়েভ আমরা যদি ভাবি, তাহলে লাইটের বিভিন্ন ধরনের প্রপার্টি, বিভিন্ন ধরনের প্রপার্টির মধ্যে কি, বিভিন্ন ধরনের প্রপার্টির মধ্যে লাইটের প্রপাগেশন, ব্যতিচার মানে ইন্টারফারেন্স, বিচ্ছুরণ মানে ডিফ্র্যাকশন, প্রতিসরণ মানে রিফ্র্যাকশন, এই ধরনের যে প্রপার্টি গুলো আছে, এই ধরনের প্রপার্টি গুলো ওয়েভ থিওরি দিয়ে খুব ভালোভাবে এক্সপ্লেন করে দেওয়া যাচ্ছে। কিন্তু কিছু কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টি গুলো কি কি দেখি। কিন্তু কিছু কিছু প্রপার্টি আছে, যেমন কৃষ্ণ বস্তুর বিকিরণ, ব্ল্যাক বডি রেডিয়েশন, আলোর আলোক তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক ইফেক্ট, পারমাণবিক রেখা বর্ণালী, লাইন স্পেকট্রা অফ অ্যাটম, উষ্ণতার পরিবর্তনে কঠিন বস্তুর আপেক্ষিক তাপের পরিবর্তন, ঠিক আছে, হিট ক্যাপাসিটি, এই সব যে জিনিসপত্রগুলো, এইগুলো লাইটের ওয়েভ থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায় না। এই চারটে এখান থেকে এমসিকিউ এসেছে, যেই মেন্সে এমসিকিউ এসেছে। কি এমসিকিউ এসেছে? জাস্ট গ্রাফ গুলো বলে দিয়েছে, যে ফটো ইলেকট্রিক ইফেক্টটা না বলে ফটো বলছি, ব্ল্যাক বডি রেডিয়েশন না বলে ব্ল্যাক বডি রেডিয়েশনের গ্রাফটা দিয়ে দিয়েছে। ফটো ইলেকট্রিক ইফেক্ট না বলে ফটো ইলেকট্রিক ইফেক্টের গ্রাফ দিয়ে দিয়েছে। লাইন স্পেকট্রার গ্রাফটা, লাইন স্পেকট্রার গ্রাফ নয়, লাইন স্পেকট্রার মতো একটা ড্র করে দিয়েছে, মানে এরকম একটা বক্স মতো ড্র করে সেখানে দাগ দাগ দিয়ে দিয়েছে লাইন স্পেকট্রা দেখানোর জন্য। তো এরকম করে কোশ্চেন দিয়েছে, এবার তোকে গ্রাফ দেখে বুঝতে হবে যে কোনটা লাইটের ওয়েভ থিওরি দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে আর কোনটা যাচ্ছে না। তুই যদি গ্রাফগুলো জানিস আর কোন থিওরি গুলো এক্সপ্লেন করা যাচ্ছে না ওয়েভ থিওরি দিয়ে, তাহলেই অ্যান্সারটা করে ফেলবি। তাহলে এই জিনিসপত্রগুলো এক্সপ্লেন করা যাচ্ছিল না। এই কৃষ্ণ বস্তুর বিকিরণ সম্বন্ধে অনেক কিছু বলেছে, হিস্ট্রি বলেছে, ওখান থেকে কোশ্চেনটা তোকে পরীক্ষাতে করে না।
মোদ্দা কথা ব্ল্যাক বডি মানে রেডিয়েশনের আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি বলে একটা ফেনোমেনা আছে, এটা ইউটিউব করলে গুগল করলে তুই অ্যানিমেটেড ভিডিও অনেক কিছু পেয়ে যাবি। ওরকম কিছু ঘটনা ঘটেছিল, মানে মোদ্দা কথা ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে কিছু প্রবলেম হয়েছিল। সেই কিছু প্রবলেমের জন্য আলোকে নতুন ভাবে ভাবতে হলো, ঠিক আছে। এই আলোক তড়িৎ ক্রিয়া, এবং আলোক তড়িৎ ক্রিয়া থেকে নিউমেরিক্যালটা অ্যাটমিক স্ট্রাকচারে আসে না, কারণ আলোক তড়িৎ ক্রিয়াটা তোরা মডার্ন ফিজিক্সে পড়বে, ওখানে কোশ্চেনটা এক্সটেন্সিভলি আসবে আলোক তড়িৎ ক্রিয়া থেকে, এবং ডিটেলে পড়তে হবে। এবার এই সব যে প্রবলেম গুলো হলো, এই প্রবলেম গুলোকে ব্যাখ্যা মানে প্রবলেম গুলো মানে যেগুলো এক্সপ্লেন করা যাচ্ছে না, ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক ইফেক্ট, তারপরে বললাম রেখা বর্ণালী মানে লাইন স্পেক্ট্রা, এইসব জিনিসপত্রগুলো এক্সপ্লেন করা যাচ্ছে না বলে এবার আমাদের নতুন তত্ত্ব লাগবে। সেখানে কি হলো না, ম্যাক্স প্লাঙ্ক 1900 সালে বিকিরণের কণাধর্মিতার সাহায্য নেন, মানে ওয়েভ নেচার থেকে কণা ধর্ম মানে পার্টিকেল নেচারের দিকে সরে আসে এবং কোয়ান্টাম তত্ত্বের অবতারণা করেন। তাহলে নতুন কিছু থিওরি দিল, যে পরে আইনস্টাইন প্লাঙ্কের এই তত্ত্বকে পরিবর্তিত করে ওই ফটো ইলেকট্রিক ইফেক্ট ওইসব জিনিসপত্রগুলো ওইসব তো এক্সপ্লেনেশন করলো পরে পরে। যাই হোক, তাহলে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিটা পড়তে হবে, এবং এখানে আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে। কি সেই ফর্মুলা? তাহলে যাই হোক, প্ল্যাঙ্কের আগে কোয়ান্টাম থিওরিটা দেখি, কিছু জিনিস আমাকে বুঝতে হবে। প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিটা হচ্ছে, আমাদের একটা কথা বলি, প্রথমে একটা টার্ম শিখবো, সেটা হচ্ছে কোয়ান্টাইজড। হোয়াট ইজ কোয়ান্টাইজড? এই ওয়ার্ডটার মিনিং কি? কোয়ান্টাইজড ওয়ার্ডটার মিনিং হচ্ছে যখন কোনো একটা কিছু বস্তু, লেটস এ বস্তু, কোনো একটা বস্তুকে তুই ফিক্সড অ্যামাউন্টে পাস, অ্যামাউন্টটা তার ফিক্সড, তার থেকে কমও সম্ভব নয়, তার থেকে বেশিও সম্ভব নয়, ওই অ্যামাউন্টটাই পেতে হবে বা পাবি বা পাস আর কি, সেটাকে আমরা বলি কোয়ান্টাইজ। যেমন ধর আমি অ্যাজ এ এক্সাম্পল বলছি, তুই পেনের একটা রিফিল কিনিস, মার্কেটে এক ধরনেরই পেন অ্যাভেলেবেল, গোটা বিশ্বে এক ধরনেরই পেন আছে ধরে নে, এত মাল্টিপল টাইপের পেন নেই, এবং ওই পেনে এক ধরনেরই রিফিল ধরে, মাল্টিপল টাইপের রিফিলও নেই। একটা রিফিলে লেটস সে 10 ml কালি ধরে, তাহলে তোর যখন পেনের রিফিল কিনতে যাবি তখন তোকে মার্কেটে একটা রিফিল কিনতে হবে, বা দুটো রিফিল, বা তিনটে রিফিল, বা চারটে রিফিল। তাহলে একটা রিফিলে 10 ml কালি, দুটো রিফিলে 20 ml, তিনটে রিফিলে 30 ml, চারটে রিফিলে 40 ml। তুই যদি দোকানে গিয়ে বলিস আমাকে 7.5 ml দিন, মানে বা 5 ml দিন, 5 ml কালি দিন, তাহলে তো কি তোকে একটা রিফিল কেটে দেবে? নিশ্চয়ই দেবে না। তাহলে তোকে একটা রিফিল, দুটো রিফিল, তিনটে রিফিল, চারটে রিফিল এভাবে কিনতে হবে। দ্যাট মিনস একটা রিফিলে 10 ml কালি, তার মানে রিফিলের যে কালির পরিমাণটা মার্কেটে কোয়ান্টাইজড, কারণ তুই 10 ml এর 10 ml, 20 ml, 30 ml, 40 ml এরকম ভাবে নিতে হচ্ছে, মানে 10 10 10 10 করে 10 এর মাল্টিপেলে নিতে হচ্ছে, তুই ফ্র্যাকশনে পাচ্ছিস না। এই জিনিসটাকে আমরা বলি কোয়ান্টাইজড। তাহলে এই থিওরিটা লাইটের ক্ষেত্রে কিভাবে কাজে লাগছে, বইয়ে আমি লাইন বাই লাইন পড়ে দিচ্ছি, ভালো করে দেখ। তাহলে আগে আমি কোয়ান্টাইজড মিনিংটা বললাম, তাহলে ব্যাপারটা হচ্ছে প্ল্যাঙ্ক বলল লাইটের যে এনার্জিটা আসছে সেটা কন্টিনিউয়াসলি আসছে না, ওটা কিছু এনার্জি প্যাকেট হিসাবে আসছে, এবং ওই একটা এনার্জি প্যাকেটে কতটা পরিমাণ এনার্জি থাকবে সেই ভ্যালুটা ফিক্সড, ঠিক আছে। দ্যাট মিনস লাইটের এনার্জি কোয়ান্টাইজড, কন্টিনিউয়াস নয়, যেহেতু লাইটে অ্যাজ এ এনার্জি প্যাকেট 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 হিসাবে এনার্জিটা আসছে, কন্টিনিউয়াস এনার্জিটা আসছে না। তাই লাইটের এনার্জিকে প্ল্যাঙ্ক কি করলো? কোয়ান্টাইজড করলো, এবং এক একটা যে এনার্জি প্যাকেট, হ্যাঁ, ওই এক একটা এনার্জি প্যাকেটকে আমরা বলি কোয়ান্টাম। এক এক কোয়ান্টাম, যেটা লাইটের ক্ষেত্রে পার্টিকুলারলি আমরা বলবো ফোটন। ফোটন মানে লাইটের এক একটা কোয়ান্টাম। আচ্ছা, যাই হোক, তাহলে বললো কোনো বস্তুর দ্বারা শক্তির বিকিরণ বা শোষণ নিরবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াসলি ঘটে না। ভালো করে, শক্তির শোষণ, বিকিরণ বা শোষণ, এমিশন বা অ্যাবজর্পশন, কোনোটা কন্টিনিউয়াসলি ঘটে না। বিকিরণ বা শোষণ সর্বদাই নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তির প্যাকেট রূপে পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে। তাহলে নির্দিষ্ট এনার্জির প্যাকেট রয়েছে, ঠিক আছে, ধরে নে একটা এনার্জি প্যাকেটে 10 জুল এনার্জি ধরে, কথার কথা, তাহলে 10 জুল 10 জুল 10 জুল 10 জুল এভাবেই যাবে, মানে কখনোই মনে হলো আমি 25 জুলের একটা প্যাকেট 30 জুল এরকম নয়, এনার্জি প্যাকেটের এনার্জি ভ্যালুটা সেম, মানে ফিক্সড। 10 জুল যদি হয়, লেটস সে 10 জুলে ফিক্স থাকে না, আমি এমনি সংখ্যা বলছি, তাহলে 10 10 10 10 এভাবে যাবে। তাহলে নিরবিচ্ছিন্ন স্বল্প পরিমাণে শক্তির প্যাকেট রূপে পূর্ণ সংখ্যার, তাহলে 10 10 এর পর কিন্তু হাফ হবে না, মানে 10 ইন্টু হাফ হবে না, 10 ইন্টু 2, 10 ইন্টু 3, 10 ইন্টু 4, 5 এভাবে হবে, 10 ইন্টু 2.5 এরকম ফ্র্যাকশন হবে না, পূর্ণ সংখ্যা গুণিতক হবে। আচ্ছা, নির্দিষ্ট স্বল্প পরিমাণ এই শক্তিকে আমরা কোয়ান্টাম বলে, আলোক শক্তির ক্ষেত্রে এই কোয়ান্টামকে আমরা ফোটন পার্টিকেল বলবো। তাহলে আমি লাইটের এক একটা এনার্জি প্যাকেটকে এবার আমি শুধুমাত্র ফোটন বলেই আলো বলবো। ফোটন মানে আমরা বুঝবো লাইটের যে এনার্জিটা আসছে সেগুলো যে ছোট 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 এনার্জি প্যাকেট হিসেবে আসছে, ওই এক একটা ছোট ছোট এনার্জি প্যাকেটকে আমরা বলবো ফোটন পার্টিকেল, ঠিক আছে। নেক্সট,
প্রতিটা কোয়ান্টাম বা ফোটনে শক্তির পরিমাণ মানে সেক্ষেত্রে ধ্রুবক নয়, এটি বিকিরিত রশ্মি বা শোষিত বিকিরণের কম্পাঙ্কের উপর নির্ভর করে। অবশ্যই কোনো একটা ওয়েভ, আমি এক্ষুনি বললাম যে এক একটা এনার্জি প্যাকেটে কতটা পরিমাণ এনার্জি থাকবে সেটা ফিক্স, এক্ষুনি তো এই বলবে এখানে তো ধ্রুবক নয় বলছে। আলাদা আলাদা ওয়েভ হয়ে গেলে আলাদা আলাদা। আমি যদি একটা আপাতত আমার ঘরে যে টিউব লাইটটা আছে, এই টিউব লাইট থেকে যে এনার্জিটা এমিট হচ্ছে, তাহলে এনার্জি প্যাকেট হিসেবে আসছে, ওখানে এনার্জি প্যাকেট গুলোতে এনার্জিটা ফিক্সড। এবার আমি যদি টিউবের লাইটের সাথে কর্নারে একটা বাল্ব লাগানো রয়েছে, তো টিউব থেকে যে লাইটের ফ্রিকোয়েন্সিতে ফোটন বা লাইট আসছে, বাল্বটা থেকে নিশ্চয়ই অন্য ফ্রিকোয়েন্সিতে আসছে, তাহলে এদের দুজনের ফোটন পার্টিকেলের ভ্যালুটা ফিক্স থাকবে না, ধ্রুবক থাকবে না, কারণ এর আর বাল্ব মানে দুটো আলাদা আলাদা লাইট সোর্সের কি, ওই লাইট সোর্সের কম্পাঙ্কটা যেহেতু আলাদা তাই ধ্রুবক নয়। কিন্তু আমি একটা সিঙ্গেল লাইটের জন্য যদি বলি, এই সিঙ্গেল লাইটের যদি 10টা ফোটন পার্টিকেল আছে, 10টা ফোটন পার্টিকেল এনার্জি সেম, তো এই লাইটটার সাথে অন্য কোনো একটা লাইট, তার যেহেতু ফ্রিকোয়েন্সিটা আলাদা অন্য একটা লাইটের, তাই তার মধ্যে যে ছোট ছোট এনার্জি প্যাকেট তার এনার্জিটাও আলাদা, একটা নির্দিষ্ট লাইটের জন্য ধ্রুবক। এইটুকু ক্লিয়ার রাখিস, ঠিক আছে? কারণ আলাদা আলাদা লাইটের কম্পাঙ্ক আলাদা। এবার এখানে কতটা পরিমাণ এনার্জি এমিট হবে, তাহলে আমরা আজকে আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট ফর্মুলাতে আসবো। সেকেন্ড যে ইম্পর্টেন্ট ফর্মুলা সেটা হচ্ছে ই, এক একটা ফোটন পার্টিকেলে মানে এক একটা এনার্জি প্যাকেটে কতটা পরিমাণ এনার্জি থাকবে, এটা হচ্ছে ই ইকুয়াল টু এইচ নিউ। এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ভ্যালু মুখস্থ করতে হবে। নিউ হচ্ছে যে লাইট সোর্সের কথাটা বলছি, আমার ঘরে ধরে নে আমার উপরে টিউব লাইট লাগানো রয়েছে, তাহলে ওই টিউব লাইটটা থেকে যে লাইট আসছে তার যে ফ্রিকোয়েন্সি তার সাথে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের গুণফলের সমান। এবার পার্টিকুলার যদি এটা একটা লাইট এ হয়, এ লাইটের জন্য যতগুলো ফোটন পার্টিকেল আসবে ধর এইচ নিউর সাথে হবে। এবার ধর আমি একটা বি লাইট বললাম, বি লাইটের ক্ষেত্রে ধর ই ইকুয়াল টু এইচ নিউ ড্যাশ বললাম, কারণ অন্য একটা লাইটের কম্পাঙ্ক আলাদা, তাহলে নিশ্চয়ই এখানে কতটা পরিমাণ এনার্জি এক একটা প্যাকেটে, আর এখানে এনার্জি প্যাকেটের ভ্যালুটা সমান নয়, ওই জন্যই বইয়ে লিখেছিল ধ্রুবক নয়, আলাদা আলাদা লাইটের ফ্রিকোয়েন্সিটা আলাদা, কিন্তু এই এ লাইটের জন্য এখানে ফিক্স, ঠিক আছে? এবার নেক্সট এটা বুঝলাম, এবার এখান থেকে আমি আবার কন্টিনিউ করি, এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিই, ওটা দুটো আলাদা আলাদার জন্যই বলেছিলাম, আমি ক্লিয়ার করলাম ধর। হুম, তো এটাকে আমি কি লিখবো, নেক্সট ফর্মুলা এটার সাথেই ই ইকুয়াল টু আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। কি লিখতে পারি, ই ইকুয়াল টু এইচ সি বাই, ল্যামডা। কিভাবে লিখলাম, কারণ নিউ ল্যামডা ইকুয়াল টু যদি সি হয়, তাহলে নিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি সি বাই ল্যামডা, রাইট? তাহলে এই দুটো আমার ফর্মুলা আমাদের একটু পড়তে হবে ভালো করে, তাহলে এই দুটো ফর্মুলা আমাদের বহুবার ইউজ হবে। আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা ছিল, এটা তো আগেই বললাম, আর প্ল্যাঙ্কের থিওরি থেকে আমাদের এই ফর্মুলাটা আসে, তাহলে এই দুটো ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখি, দাঁড়া, তাহলে 4 নম্বর আর 5 নম্বর পয়েন্টে দেখি, যে এখানে বললো ই ইকুয়াল টু এইচ নিউ হলো। আচ্ছা, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু মুখস্থ করতে হবে। এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻27, যদি আর্গ ইউনিটে ইউজ করিস, আর্গ সেকেন্ড, হ্যাঁ, আর যদি জুল ইউনিটে ইউজ করিস তাহলে 6.626 ইন্টু 10⁻34 ইউনিট হচ্ছে জুল সেকেন্ড। শুধু জুল নয়, এটা শুধু আর্গ নয়, আর্গ সেকেন্ড, জুল সেকেন্ড হলো। হ্যাঁ, এবার যদি কোনো বস্তু দ্বারা শোষিত বা বিকিরিত মোট শক্তির পরিমাণ কি হবে, খুব সিম্পল এক্সাম্পল দিয়ে বলছি। তুই দেখলি কোনো একটা বস্তু টোটাল যতটা এনার্জি শোষণ করলো, লেটস সে 100 জুল, ঠিক আছে? লেটস সে কোনো একটা বস্তু টোটাল টোটাল যে এনার্জিটা অ্যাবজর্ব করবো, টি লিখলাম, সে 100 জুল এনার্জি অ্যাবজর্ব করলো, ঠিক আছে? আর এক একটা এনার্জি প্যাকেটে এনার্জি ঝরে 10 জুল, ঠিক আছে? এক একটা এনার্জি প্যাকেটে এনার্জি ধরে 10 জুল, তাহলে টোটাল যদি 100 জুল এনার্জি অ্যাবজর্ব করে নিল, শোষণ করলো, আর এক একটা এনার্জি প্যাকেটে যদি 10 জুল করে এনার্জি ধরে, তাহলে কতগুলো এনার্জি প্যাকেট সে অ্যাবজর্ব করলো, 10টা। তাহলে সে 10 পিস এনার্জি প্যাকেট অ্যাবজর্ব করেছে, এটাই বলতে চেয়েছে। তাহলে টোটাল এনার্জি যদি, এবার যদি বলি আমি এই টোটাল এনার্জিটা যদি ইটি বলি, এবং সে যদি এন খানা এনার্জি প্যাকেট অ্যাবজর্ব করে, তাহলে এন খানা অ্যাবজর্ব করেছে, প্রতিটাতে এনার্জি হচ্ছে এইচ নিউ করে, তাহলে প্রতিটাতে এনার্জি হচ্ছে এইচ নিউ করে, সে অ্যাবজর্ব করেছে এনটা পার্টিকেল, মানে এনটা প্যাকেট, তাহলে টোটাল এনার্জি কতটা অ্যাবজর্ব করলো, এন এইচ নিউ। এন এর ভ্যালু এখন যদি 0 হয় তাহলে কিছুই অ্যাবজর্ব করেনি, 1 হলে একটা, 2 হলে দুটো, 3টে, 4টে, 5টা, ওভাবেই ভ্যালু আসবে। আশা করি বুঝতে পারছিস কি বললাম।
তাহলে কোনো বস্তু দ্বারা বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ এইচ নিউ হতে পারে, 2h নিউ হতে পারে, 3h নিউ হতে পারে, ইত্যাদি হতে পারে, কিন্তু কখনোই 0.5h নিউ বা 1.4h নিউ হবে না। তাই অ্যান্সার যখন পরীক্ষাতে অ্যান্সার লিখবি, তাহলে অ্যান্সার গুলো লেখার সময় এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছিস তো, যে শক্তির প্যাকেট রূপে পূর্ণ সংখ্যার গুণিতকে হবে, ফ্র্যাকশনে হবে না, কারণ এটা কোয়ান্টাইজড। ঠিক আছে, আরো একটা কথা বলি, আলাদা আলাদা লাইট সোর্স নিলে আলাদা আলাদা লাইটের ফ্রিকোয়েন্সি আলাদা, তাই আলাদা আলাদা লাইটের জন্য এনার্জি প্যাকেটের ভ্যালু আলাদা, কিন্তু একটা সিঙ্গেল সোর্সের জন্য এনার্জি প্যাকেটের ভ্যালু এইচ নিউ। এবার সেই 10টা অ্যাবজর্ব করে 10h নিউ, 20টা অ্যাবজর্ব করলে 20h নিউ, তাহলে ওই প্যাকেটটা সেক্ষেত্রে ফিক্স, একটা সিঙ্গেল সোর্সের জন্য। আলাদা আলাদা সোর্সের জন্য এনার্জি প্যাকেটের ভ্যালু সেম থাকবে না। আচ্ছা, এই ছিল আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা মানে জায়গা, সেটা ছিল প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। আমরা বুঝলাম কোয়ান্টাম তত্ত্ব প্ল্যাঙ্কের, যেখানে এই মেন ইম্পর্টেন্ট ফর্মুলা ছিল E ইকুয়াল টু এইচ নিউ, এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড হলো। আচ্ছা, এবার আমরা একটু বর্ণালীর ব্যাপারে কিছু আগের দিন বললাম, যে আমাদের ওই কন্টিনিউয়াস স্পেকট্রার যদি আমরা কথা বলি, আমি যদি ভিজিবল লাইট, হোয়াইট লাইট আছে, হোয়াইট লাইটকে যদি আমরা কোনো একটা প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই, তাই না, যে আমাদের ধর একটা হোয়াইট লাইট সোর্স এলো, সেটা একটা প্রিজমের মধ্যে দিয়ে পেরোলো, প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার পর সে 7টা আলাদা আলাদা লাইটে স্প্লিট করে যায়, 1 2 3 4, কতগুলো হলো, 1 2 3 4 5 6 7, এরকম করে 7টা লাইটে ফিক্স স্প্লিট করে যায়। আমরা ভিভ জিও লিখি, তাই তার করসপন্ডিং কালার দেখতে পাই, সেটাই হচ্ছে এটা। তাহলে এটা একটা হোয়াইট লাইটের স্পেকট্রা। তাহলে হোয়াইট লাইটের স্পেকট্রা, এখানে আমরা কোনো গ্যাপ দেখতে পাচ্ছি, যে মাঝখানে ধর কালারটা ধর আমি চুজ করে ব্ল্যাক নিলাম, মাঝখানে কি এখানে এই জায়গাটায় কালার নেই, এটা কালো দাগ, এইখানে কালো দাগ, কালার নেই, আবার কিছুটা দূরে গিয়ে এখানে কিছু নেই, কালো দাগ, এরকম করে কি কোনো ডিসকন্টিনিউটি এসেছে? নিশ্চয়ই আসেনি, আমি এখানে তো পেনে করে কালি দিলাম বলে, তাহলে নিশ্চয়ই এরকম কোনো ডিসকন্টিনিউটি আসেনি, টোটালটা জুড়ে কালার রয়েছে, কোথাও কোনো গ্যাপ নেই, এটা হোয়াইট লাইটের। তাই এই টাইপের স্পেকট্রাকে আমরা কি বলি? কন্টিনিউয়াস স্পেকট্রা। হোয়াইট লাইটের স্পেকট্রা বা কন্টিনিউয়াস স্পেকট্রাকে আমরা ব্যান্ড স্পেকট্রা বলি। ঠিক আছে, যাই হোক, কন্টিনিউয়াস স্পেকট্রা। এবার যখনই আমরা এইখানে চলে আসছি অ্যাটমের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, ধর এই যে হোয়াইট লাইটের কথাটা বলেছি, হোয়াইট লাইট গেছে, স্প্লিট হয়েছে, বেনিয়া সহ কলা মানে ভিভজি অর দিয়েছে আমাদের, এটা হোয়াইট লাইটের স্পেকট্রা। কিন্তু যখনই আমরা কোনো অ্যাটমের কথা বলি, এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করবি, যখনই কোনো বস্তুকে গরম করা হয়, উত্তপ্ত করা হয়, কি হয়? কোনো একটা বস্তুকে গরম করলে বা উত্তপ্ত করলে সে লাইট এমিট করে, তাই না? যেমন লোহাকে যখন গরম করি, রেড হিট হয়, লাল হয়, তাই না? এবার লোহাকে যদি আমরা আরো গরম করতে পারি, সেটা ধীরে ধীরে ব্লুইশ রেঞ্জের দিকে যেতে থাকে, যাক সেসব পরের কথা। কিন্তু কালার এমিট করে, সেরকমই ধর একটা তড়িৎমক্ষণ নল, ইলেকট্রিক ডিসচার্জ টিউব, তার মধ্যে হাইড্রোজেন গ্যাস প্যাক করা রয়েছে, ঠিক আছে? এবার দু সাইডে দুটি ইলেকট্রোড আছে, ওখানে ইলেকট্রিসিটি দিলি, তাহলে হাইড্রোজেন গ্যাসটাকে তুই এক্সাইট করলি, এনার্জি দিলি, তাহলে ও কি করবে? লাইট এমিট করবে। তাহলে হাইড্রোজেন গ্যাসটা এখন লাইট এমিট করলো, হাইড্রোজেন গ্যাস যে মোমেন্টে লাইট এমিট করলো, লাইট এমিট করার পর হাইড্রোজেন গ্যাস লাইট এমিট করলো, প্রিজমের মধ্যে পড়লো, স্প্লিট করলো, স্বাভাবিক প্রিজমের মধ্যে গেলে লাইট স্প্লিট করবে। স্প্লিট করার পর তুই কি দেখলি? হোয়াইট লাইটের ক্ষেত্রে যেখানে বেনিয়া সহ কলা টোটালটা জুড়ে কালার পেয়েছিলি, কোনো গ্যাপ নেই, হাইড্রোজেনের ক্ষেত্রে কি দেখতে পেলি? লাইটটা স্প্লিট হওয়ার পর তুই একটা টোটালটা জুড়ে কালার পাসনি, তুই কি পেলি? দাঁড়া একটু কালার চেঞ্জ করে নি, তুই এইখানে একটা এরকম করে একটা ব্লু লাইন দেখতে পেলি, এরকম একটা জায়গায় আর একটু গ্রিনিশ, আর একটু স্ট্রং গ্রিন, একটু ইয়েলো, আর 2 পিস রেড, এরকম করে কালার দেখতে পেলি ভিজিবল রেঞ্জে। তাহলে মোদ্দা কথা আমি যেটা বলতে চাইছি, তুই দাগ দাগ করে কালার দেখতে পেলি, কন্টিনিউয়াসলি কালার দেখতে পাসনি, এই হচ্ছে ব্যাপার। যেহেতু হাইড্রোজেনকে এক্সাইট করা বলে হাইড্রোজেন নিজে আলো এমিট করেছে, তাই এই টাইপের রেখা বর্ণালীকে আমরা বলি এমিশন স্পেকট্রা। কি বলি? এই ধরনের রেখা বর্ণালীকে আমরা বলি এমিশন স্পেকট্রা বা এমিশন লাইন স্পেকট্রা। আর একটা আছে অ্যাবজর্পশন স্পেকট্রা। অ্যাবজর্পশন স্পেকট্রা কি হয়? ঠিক এর উল্টো ঘটনাটা হয়। কি হচ্ছে দেখ, একটা NaCl কে নিয়েছে, ঠিক আছে, NaCl কে উত্তপ্ত করেছে, তাহলে NaCl আছে, তাহলে NaCl কি করেছে? হোয়াইট লাইট থেকে লাইট অ্যাবজর্ব করেছে, বাকি হোয়াইট লাইটটাকে সে ছেড়ে দিয়েছে। এটা আচ্ছা, এটা তো এর এমিশনই, সরি এমিশনের ছবিটা নিচে আছে, তাহলে দেখ দুটো ছবিকে দেখ, উপরে উপরে এমিশন, উপরে সোডিয়ামের জন্য এমিশন, আমি EMI লিখলাম, উপরে সোডিয়ামের জন্য এমিশন স্পেকট্রা, আর এখানে সোডিয়ামের জন্য অ্যাবজর্পশন স্পেকট্রা, ঠিক আছে, ABSO লিখলাম, এর নিচে অ্যাবজর্পশন আর উপরে সোডিয়ামের জন্য এমিশন স্পেকট্রা। সোডিয়ামের উপরে এমিশন স্পেকট্রাতে কি দেখতে পাচ্ছিস? সোডিয়ামের এমিশন স্পেকট্রাতে দেখ, সোডিয়ামকে উত্তপ্ত করা হয়েছে, এনার্জি পেয়েছে, লাইট এমিট করেছে, নিজে থেকেই লাইট এমিট করেছে, লাইটটা গেছে, স্প্লিট হয়েছে, তুই দুটো ইয়েলো লাইন দেখতে পেয়েছিস, মানে লাইন স্পেকট্রা এমিশন করছে, সোডিয়ামই এমিট করছে নিজে লাইটটা। আর এখানে হচ্ছে সোডিয়ামের মধ্যে দিয়ে সাদা লাইট দিয়েছি,
ওই সাদা লাইট থেকে সোডিয়াম কি করেছে, কিছু লাইট কি মানে কিছু কিছু লাইট অ্যাবজর্ব করেছে, বাকি হোয়াইট লাইটটা ছেড়ে দিয়েছে। ও কি করেছে দেখ, ইয়েলো রেঞ্জে দু পিস কালো দাগ দেখতে পাওয়া গেছে। দেখ ইয়েলো রেঞ্জে এখানে আর এখানে দুখানা কালো কালো দাগ দেখতে পাওয়া গেছে। ওই কালো কালো দাগ কি, ইয়েলো রেঞ্জে ও যে রেঞ্জে দুটো ইয়েলো দাগ দিয়েছিল এমিশনের ক্ষেত্রে, অ্যাবজর্পশনের সময় হোয়াইট লাইট থেকে ওই জায়গা থেকে ওই ফোটন পার্টিকেল গুলোকে অ্যাবজর্ব করে নিয়েছে। যে ফোটন পার্টিকেল গুলোর জন্য তোর চোখে ইয়েলো সেন্সেশন আসে, সেই ফোটন পার্টিকেল গুলোকে অ্যাবজর্ব করে নিয়েছে বলে ওখানে দুটো কালো দাগ দেখতে পেয়েছি, কারণ ওই রেঞ্জে কোনো ফোটন পার্টিকেল আসছে না কালার শো করার জন্য। এটাকে আমরা বলি কি, অ্যাবজর্পশন স্পেকট্রা। এই অ্যাবজর্পশন আর এমিশন স্পেকট্রাটা কেন হচ্ছে সেটার এক্সপ্লেনেশনই আমরা কি থেকে পাই, সেটার এক্সপ্লেনেশনই আমরা পাই বোরের থিওরি থেকে। তাহলে আমরা আজকে প্রথমে বোরের থিওরিটা পড়বো, লাইন স্পেকট্রা কেন আসছে তার এক্সপ্লেনেশনটা আমরা অল্প করে বুঝবো। এখান থেকে আমাদের বোরের থিওরি আসে পরের পেজে। আচ্ছা, তাহলে বোরের থিওরিটা বলি, তারপরে আমি তোকে পিডিএফ দেখাচ্ছি। তাহলে বোরের থিওরিতে বিষয়টা হচ্ছে, বোর বলল যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে ঘিরে ফিক্সড রেডিয়াস এবং ফিক্সড এনার্জির কক্ষপথেই নিউক্লিয়াসকে সেন্টার করে ঘুরছে। তার মানে যদি এটা নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসকে সেন্টার করে ফিক্সড রেডিয়াস, এটা মিডিলে হলো না দাঁড়া, ফিক্সড রেডিয়াস এবং ফিক্সড এনার্জির কক্ষপথেই নিউক্লিয়াসকে সেন্টার করে ইলেকট্রনগুলো অরবিট করে। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াস টু ফার্স্ট অরবিটের যে ডিস্টেন্সটা মানে ব্যাসার্ধ রেডিয়াস আর কি, সেটা ফিক্স, এবং ওই অরবিট গুলো হচ্ছে এক একটা ইলেকট্রনের অ্যালাউড এনার্জি লেভেল। ওই এক একটা অ্যালাউড এনার্জি লেভেলে ইলেকট্রন থাকতে পারে। ওই অ্যালাউড এনার্জি লেভেলে ইলেকট্রন গুলো থাকতে থাকতে হঠাৎ করে এনার্জি ছেড়ে দিয়ে নিচে ওপরে যাতায়াত করে না, হঠাৎ করে করে না। এটাকে অনেকটা ল্যাডার লাইক স্ট্রাকচারের সাথে আমরা অ্যানালজিক্যালি ভাবতে পারি, যে মই দিয়ে ওঠার সময় মইয়ের এক একটা পা দেওয়ার জায়গা হচ্ছে আমাদের অ্যালাউড এনার্জি লেভেল। মই দিয়ে ওঠার সময় আমরা এই পা দেওয়ার জায়গাগুলোতেই পা দিতে পারি, এখানে এখানে বা এখানে পা দিতে পারি, এদের মাঝামাঝি কোনো জায়গাতে আমরা পা দিতে পারবো না। সেরকমই ইলেকট্রন গুলোর জন্য এই অরবিট গুলো হচ্ছে, এই যে অরবিট গুলো কক্ষপথ, এই অরবিট গুলো যদি হচ্ছে এক একটা অ্যালাউড এনার্জি লেভেল, যে অ্যালাউড এনার্জি লেভেলে ইলেকট্রন গুলো থাকতে পারে। আর কি, নিউক্লিয়াস থেকে এর যে ডিস্টেন্স লেটস সে r1, বা নিউক্লিয়াস থেকে সেকেন্ড অরবিটের যে ডিস্টেন্স r2, এই ভ্যালুগুলো কোন একটা পার্টিকুলার অ্যাটমের জন্য ফিক্স। অন্য কোন একটা অ্যাটমের জন্য চেঞ্জ হয়ে যাবে, অন্য কোন একটা অ্যাটমের জন্য এনার্জিও চেঞ্জ হয়ে যাবে, রেডিয়াসও চেঞ্জ হয়ে যাবে, ভেলোসিটিও চেঞ্জ হবে, কিন্তু কোন একটা পার্টিকুলার অ্যাটমের জন্য এই রেডিয়াস এবং এই এনার্জির ভ্যালুটা ফিক্স, সেটা কিন্তু চেঞ্জ হবে না, এবং ওগুলোই হচ্ছে এক একটা অ্যালাউড এনার্জি লেভেল। প্রথম কথা, বেশ এইটাই আমরা ছোট ক্লাসে এরকম করে পড়েছিলাম, আমি সেটা লিখে দিই একবার। এইটাকেই যখন নিউক্লিয়াসের প্রথম কাছের প্রথম অরবিটকে আমরা বলবো n = 1, তারপরে দূরেরটাকে বলবো n = 2, যেটাকেই তুই পড়েছিলি k কক্ষপথ, l কক্ষপথ, এই জিনিসপত্র যে পড়েছিলি এগুলোই সেটা। আচ্ছা, যে n = 1 মানে k কক্ষপথের রেডিয়াসকে আমি বললাম r1, l কক্ষপথের রেডিয়াসটাকে আমি বললাম r2, এগুলো ফিক্স। এবার ধর এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে এটা n = 1, এই অ্যালাউড এনার্জি লেভেলের এনার্জিটাকে আমি বললাম E1। আর এই যে এইটা যে একটা সেকেন্ড যে অরবিট n = 2, ওই অ্যালাউড এনার্জি লেভেল এনার্জিটাকে আমি বললাম E2, এভাবে আমি বলে নিলাম। ঠিক আছে, E1 আর E2 বললাম। একটা ইলেকট্রন আছে, এই যে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন ধর E1 এ আছে, তাহলে ইলেকট্রনটা যখন E1 মানে সরি n = 1 এ আছে, n = 1 এ যখন আছে ও তখন ওই ইলেকট্রনটার এনার্জি হচ্ছে কি E1। ঠিক আছে, এবার তোকে বোঝানোর জন্য আমি বললাম E1 মানে লেটস সে 100 জুল। এত হাই ভ্যালু হবে না, বিশাল লো ভ্যালু আছে, -2176 × 10⁻21 জুল, ওটা প্রতি অ্যাটমে। আর কিলো জুলে বললে -1312 কিলো জুল পার মোলে। যাই হোক ওগুলো পরের কথা, অনেক লো ভ্যালু আছে, আমি বোঝানোর জন্য 100 জুল বললাম। আর E2 এর ভ্যালুটা বলছি 200 জুল, হায়ার অরবিট মানে হায়ার এনার্জি। তাহলে যে ইলেকট্রনটা E1 আছে, যেটা লাল করে গোল করে ড্র করেছি, মানে n = 1 এ আছে, ওই ইলেকট্রনটার এনার্জি হচ্ছে 100 জুল। এবার ইলেকট্রনটাকে যদি E1 মানে n = 1 থেকে এখানে জাম্প করতে হয়, 2 তে জাম্প করে পৌঁছাতে হয়। ঠিক আছে, তাহলে n = 1 থেকে n = 2 তে যদি ইলেকট্রনটাকে জাম্প করতে হয়, তাহলে ইলেকট্রনকে কি করতে হবে, এনার্জি গ্রহণ বা শোষণ করতে হবে, কারণ যে লোয়ার এনার্জি লেভেলে রয়েছে, সেখান থেকে সে হায়ার এনার্জি লেভেলে যাবে। তাহলে E1 থেকে E2 এর মধ্যে এনার্জি গ্যাপ কত, 100 জুল, তাই তো। আর একটু একটু বোঝানোর জন্য, মানে 100 হলে আবার 100 সংখ্যাটা বারবার হয়ে যাচ্ছে, তাই জন্য আমি একটা কাজ করি, এইটাকে 200 জুল না বলে, এটাকে 200 জুল না বলে আমি কি করে দিলাম,
এটাকে আমি 300 জুল করে দিলাম, ঠিক আছে, যেন 100 100 100 দুবার তিনবার চলে আসবে, গুলিয়ে যেন না যায়। তাহলে 100 জুল, উপরেটাকে 300 জুল বললাম। তাহলে যদি ইলেকট্রনটাকে 100 জুল লেভেল থেকে 300 জুল লেভেলে যেতে হয়, তাহলে ইলেকট্রনটাকে কি 200 জুল এনার্জি গেইন করতে হবে। 199 98 97 কম বা বেশি হলে হবে না, এক্স্যাক্টলি ওই নির্দিষ্ট পরিমাণ এনার্জি ওটাকে কি করতে হবে, অ্যাবজর্ব করতে হবে। এবার ইলেকট্রনটা যখন এই হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে আবার ব্যাক করে আসবে, মানে 300 থেকে যখন 100 জুল এনার্জিতে ব্যাক করে আসবে, ও কি করবে, 200 জুল পরিমাণ এনার্জি এমিট করে দেবে। ওই যে 200 জুল পরিমাণ এনার্জি এমিট করবে, ওটা অ্যাজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে এমিট করবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে এমিট করবে, মানে আমি এইচ নিউ লিখলাম, ঠিক আছে, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে এমিট করবে। তাহলে এইচ নিউ মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা। তাহলে ল্যামডাটার ভ্যালু যদি 400 থেকে 750 ন্যানোমিটারের মধ্যে কিছু হয়, তাহলে ওই করসপন্ডিং ল্যামডার জন্য তুই কি কালার দেখতে পাবি। লেটস সে এই ল্যামডাটা যদি ধর 750 ন্যানোমিটারের হয়, 700 ন্যানোমিটারে যদি হয়, তাহলে তুই একটা রেড কালার দেখতে পাবি। আমি কথার কথা বলছি আর কি। ল্যামডাটা যদি 700 ন্যানোমিটার নয়, অন্য কিছু হয়, 700 বেশি হয়ে যায়, 800 বেশি হয়ে যায়, হায়ার রেঞ্জের দিকে চলে যাবে। 400 কম হলে ইউভিতে আসবে, 400 থেকে 750 মধ্যে যদি ওয়েভ লেন্থের ভ্যালুটা হয়, তুই সেই রকম একটা কালার দেখতে পাবি। ওই এনার্জি এমিট করছে, ওই এনার্জিটার করসপন্ডিং একটা ল্যামডা আছে। তাহলে সার্টেন এনার্জি তোর চোখে সার্টেন কালারের সেন্সেশন দেয়। যদি যে এনার্জির ফোটন পার্টিকেল তোর চোখে পড়ছে, সেই এনার্জিটার যদি করসপন্ডিং ল্যামডাটা 400 থেকে 750 মধ্যে থাকে, তবেই তুই সেই কালারটা দেখতে পাবি। তাহলে এই জন্য আমরা লাইন স্পেক্ট্রা দেখতে পাই। তাহলে আমরা দুটো পড়লাম, প্রথম মানে থিওরিটা দুটো পয়েন্ট পড়লাম। একটা হচ্ছে বোর বললো ইলেকট্রন গুলো ফিক্সড অরবিট, মানে ফিক্সড রেডিয়াস এবং ফিক্সড এনার্জির অরবিটেই ঘুরবে। এক একটা অরবিট হচ্ছে ইলেকট্রন গুলোর জন্য এক একটা অ্যালাউড এনার্জি লেভেল। সেকেন্ড হচ্ছে ইলেকট্রনটা লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে যেতে গেলে, লোয়ার এনার্জি লেভেল ও হায়ার এনার্জি লেভেলের মধ্যে যতটা এনার্জি গ্যাপ, ঠিক ততটা পরিমাণে অ্যাবজর্ব করে। আর হায়ার থেকে লোয়ারে আসতে গেলে ওদের মধ্যে যতটা এনার্জি গ্যাপ ততটাই এমিট করবে। যে এনার্জিটা এমিট করবে সেটা অ্যাজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে এমিট করে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে এমিট করলেই আমরা তার করসপন্ডিং একটা কালার দেখতে পাই বা লাইন দেখতে পাই। এবার লাইনটা ভিজিবল রেঞ্জ হলে চোখে দেখতে পাবো, যদি ভিজিবল রেঞ্জে না হয় তাহলে কি হবে, মেশিনের চোখ দিয়ে দেখতে পাই। মেশিন মানে যে স্পেকট্রোমিটার বা স্পেকট্রোস্কোপ এর মধ্যে আমরা স্পেকট্রাটা তৈরি করছি বা দেখছি, সেখানে দেখবো। এই হচ্ছে ব্যাপার, এইভাবে আমরা লাইন স্পেকট্রা এক্সপ্লেন করি। এবার তাহলে E1 আর E2 এর মধ্যে এনার্জি গ্যাপকে আমরা কিভাবে লিখবো, তাহলে E1 আর E2 এর মধ্যে এনার্জি গ্যাপ, তাহলে E2 মাইনাস E1, এই ডিফারেন্সটাকেই আমরা কি লিখি, ডেল্টা ই। তাহলে এনার্জির যা ফর্মুলা, এনার্জি গ্যাপ বার করতে গেলেও সেটাই ফর্মুলা, ইউনিট একই থাকবে। তাহলে এখানেও আমরা hc বাই ল্যামডা ইউজ করতে পারবো, এই যে এনার্জি গ্যাপ। তাহলে hc বাই ল্যামডা থেকে ওই ল্যামডার ভ্যালুটা থেকে আমরা বুঝতে পারবো ওই দুটো লেভেলের মধ্যে কতটা এনার্জি গ্যাপ আমরা বার করে নিতে পারবো, বোরের থিওরি। আর লাস্টলি বোর বললো অ্যাঙ্গুলার মোমেন্টাম, সার্কুলার পাথে ঘুরছে তো, তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr, এই ভ্যালুটাও কোয়ান্টাইজ। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুটা কোয়ান্টাইজ, এটা n h বাই 2 এর সমান। ফার্স্ট বোর অরবিট বললে n এর ভ্যালু 1, সেকেন্ড হলে 2 3 4 এভাবে যাবে, মানে 1 2 3 4। তাহলে h বাই 2 এর পূর্ণ গুণিতকে হবে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুটা। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, আমরা একটু কায়দা করে না, h বাই 2 কে একটা অন্য সিম্বল দিয়ে রিপ্লেস করি, যেটাকে আমরা বলি h কাট। h বাই 2 কে আমরা h কাট এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে h বাই 2 কে আমরা n h কাট এইভাবেও লিখতে পারি। তাহলে mvr ইকুয়াল টু n h কাট লিখতে পারি। তাই কোথাও যেন n h কাট দেখলে ঘাবড়ে না যাচ্ছে, এগুলো তো আমরা দেখিনি, এগুলো কি করে করব, এই হচ্ছে ব্যাপার। আমরা আজকের টপিকের যেটা লাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে লাইন স্পেকট্রা রিলেটেড আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। লাইন স্পেকট্রা রিলেটেড আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা সেটা হচ্ছে যে নিউ বার, এইবার নিউ বারটা বোঝাবো। নিউ বার ইকুয়াল টু আর ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। ঠিক আছে, তোদের বইয়ে প্রথমে হাইড্রোজেন অ্যাটমের জন্য ক্যালকুলেট করা থাকবে বলে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত 1, তাই জেড এর জায়গায় 1 স্কোয়ার থাকবে, জেডটা বসানো হবে না, তাই শুধু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার করে দেবে। দিয়ে বলে জেড স্কোয়ার নেই, তুই স্যার জেড স্কোয়ার করতে গেল। তাহলে আমাদের শুধুমাত্র হাইড্রোজেন অ্যাটমের জন্য যে পরীক্ষাতে কোশ্চেন দেবে তাই নয়, আমাদের হাইড্রোজেন ছাড়াও হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম এগুলো দিতে পারে। মানে আয়ন, মানে বোরের থিওরি ড্রব্যাক বলবো তখন আসছি ওইসব বিষয়ে। হিলিয়াম প্লাস আসবে, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস। তাই পরীক্ষাতে তুই যদি জেড স্কোয়ার দিয়ে না মুখস্থ করিস, তোর একটা টেন্ডেন্সি জেড কি হবে, জেড স্কোয়ারটা না লেখা। পরীক্ষা তাড়াহুড়োতে তোকে হয়তো দিয়েছে লিথিয়াম, তুই জেড এর জায়গাতে 3টা বসাতে ভুলে গেলি, কারণ তুই ফর্মুলাটা অলওয়েজ মুখস্থ করেছিস আর ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। জেড স্কোয়ার দিয়ে মুখস্থ করাটা তোর অভ্যাসের মধ্যে নেই, তাই জেড স্কোয়ার দিয়ে মুখস্থ করবো যেন কোনো মতেই জেড স্কোয়ারটা আমার পরীক্ষাতে মিস্টেক মানে বাদ না চলে যায়, যাই হয়ে যাক না কেন। আচ্ছা, তাহলে জেড আমি বললাম অ্যাটমিক নাম্বার বসবে।
অ্যাটমিক নাম্বার নিয়ে তো শুরুর ক্লাসেই আমরা আলোচনা করেছি। n1 আর n2 টা কি বোঝাচ্ছে? তাহলে n2 আমি বললাম হায়ার এনার্জি লেভেল, n1 টাকে বললাম লোয়ার এনার্জি লেভেল। n1 মানে n ইকুয়াল টু 1 আর n2 মানে n ইকুয়াল টু 2, এটা নয়। n2 মানে হায়ার এনার্জি লেভেল, n1 হচ্ছে লোয়ার এনার্জি লেভেল। তো এই ইলেকট্রনটা যে অরবিট থেকে জাম্প করবে সেটা হচ্ছে n1, যে অরবিটে এসে জাম্প করবে সেটাকে আমরা বলবো n1, আর যে অরবিট থেকে জাম্প করবে সেটা হচ্ছে n2। মানে হায়ারটা হচ্ছে n2, যেখান থেকে জাম্প করছে সেটা হচ্ছে n2, যেখানে জাম্প করছে সেটা হচ্ছে n1। আর যেটা আর কে আমরা বলি রিডবার্ড কনস্ট্যান্ট, এরপরে আমি এনার্জি, ভেলোসিটি, রেডিয়াস সবকিছুর ক্যালকুলেশন দেখাবো, সেখান থেকে আর কি করে আসছে দেখাবো। আজকে ইম্পর্টেন্ট ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি। এটাকে আমরা রিডবার্ড কনস্ট্যান্ট বলি। এই রিডবার্ড কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে 109678 সেন্টিমিটার ইনভার্স। আর নিউ বার, এবার নিউ বার সম্বন্ধে বলি। তো এটা বোঝা গেল ইকুয়েশনের এই দিকটা। ইকুয়েশনটা এসছে কিভাবে সেটাও ডেরিভেশনটা দেখাবো, কিন্তু এই ইকুয়েশনটা থেকে ডাইরেক্ট নিউমেরিক্যাল আসে বলে, এবং এই ইকুয়েশনটা তোদের বইয়ে সবার আগে শেখাই বলে, ইভেন বোরের থিওরির যে স্বীকার্য সেগুলো বলার আগে এই ইকুয়েশনটা শেখায়, লাইন স্পেক্ট্রাটা। তো এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে নিউমেরিক্যাল আসার চান্স বিশাল। আচ্ছা, নিউ বার মানে কিছুই না, নিউ বার মানে হচ্ছে 1/λ। তাহলে ল্যামডার ইউনিট যদি সেন্টিমিটার হয়, তাহলে নিউ বারের ইউনিট কি আসবে? নিউ বারের ইউনিট আসবে, তাহলে নিউ বারের ইউনিট কি আসবে? নিউ বারের ইউনিট ধর সেন্টিমিটার ইনভার্স আসবে, ন্যানোমিটার ইনভার্স আসবে, সেন্টিমিটার ইনভার্স, ন্যানোমিটার ইনভার্স, যা জেনেছিলি সেভাবে। শুধু সেন্টিমিটার ইনভার্স নয়, মিটার ইনভার্স হতে পারে, মিটার ইনভার্সও আমার হতে পারে, মিটার ইনভার্স আমার হতে পারে, ন্যানোমিটার ইনভার্স হতে পারে, সবকিছুই। আর এটাকে আমরা কি নামে পরিচিত? এটাকে আমাদের ওয়েভ নাম্বার নামে পরিচিত। কি নামে? ওয়েভ নাম্বার নামে পরিচিত, ঠিক আছে? এটাকে আমরা ওয়েভ নাম্বার বলবো, তরঙ্গ সংখ্যা। তো এটা করার কি রিজন নিউ বার 1/λ করতে হতাম? সেটা হয় যে যখনই আমরা কোনো সংখ্যাকে, ধর কোনো একটা ছোট সংখ্যাকে 1/, করি, বড় হয়ে যায়। তাই 1/λ ভ্যালুটা যদি ছোট থাকে, সেটাকে বড় করার জন্য নিউ বার করা হয়। এটা একটা প্রয়োগ আইআর স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে। আইআর স্পেকট্রোস্কোপিতে কি হয়, আইআর ফ্রিকোয়েন্সির রেঞ্জটা খুব ছোট জায়গার মধ্যে থাকে বলে গ্রাফটাকে যেন এক্সপ্যান্ড করে আমরা ড্র করতে পারি। আইআর স্পেকট্রাটা আমরা যেটা ড্র করি, যেটা দিয়ে আমরা মলিকিউলার ভাইব্রেশন এসব বোঝার চেষ্টা করি, যাই হোক সব তো ছোট ক্লাসের ব্যাপার নয়, সেখানে আমরা গ্রাফটা ড্রই করি নিউ বারের সাথে, ঠিক আছে? কেন ড্র করি? যেহেতু আইআর ফ্রিকোয়েন্সির ল্যামডার রেঞ্জটা ছোট থাকে, তাই ল্যামডার ছোট রেঞ্জটাকে বড় করে, রেঞ্জটাকে এক্সটেন্ড করে নেওয়ার জন্য 1/, করে দিই নিউ বার। যাই হোক, অত কিছু বিষয় নিয়ে ভাবতে হবে না, এখানে নিউ বার দিয়ে ইকুয়েশন। তাহলে আমরা মেন ইকুয়েশনটা বুঝে গেলাম। এই ইকুয়েশন থেকে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা পরের পেজে বলি। আমাদের কিছু সিরিজ মুখস্থ করতে হয়, ঠিক আছে? সিরিজগুলো কিভাবে আসে দেখ। ধর n1 এর ভ্যালুটা 1 বললাম, আর n2 এর ভ্যালুটা হচ্ছে সরি সরি একদম ভুল, n1 এর ভ্যালুটা হচ্ছে 2, 3, 4, 5, n2 এর ভ্যালুটা 3, এরকম করে যাচ্ছে, ঠিক আছে? আর n1 এর ভ্যালুটা 1, আর এটা n2 এর ভ্যালু 2, 3, 4, 5 এভাবে যাচ্ছে। দ্যাট মিনস n1টা হচ্ছে যেখানে এসে ইলেকট্রনটা নামছে, তাই না? তাহলে এটা ধর 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে ইলেকট্রনগুলো যে কোনো জায়গা থেকে কোথায় জাম্প করছে? ইলেকট্রনগুলো যে কোনো জায়গা থেকে এসে 1 নম্বরে জাম্প করছে, 2 থেকে 1, 3 থেকে 1, 4 থেকে 1, 5 থেকে 1, অ্যান্ড সো অন। এইরকম লাইনগুলো আমরা পাচ্ছি। এরকম লাইন যেটা পাই, যেখানে সবাই যে কোনো হায়ার অরবিট থেকে এসে 1 নম্বরে জাম্প করে, সেটাকে আমরা বলি কি? লিম্যান সিরিজ। কি বলি? লিম্যান সিরিজ। এবার ইলেকট্রনগুলো তো হায়ার টু লোয়ার আসছে, তার মানে ফ্রিকোয়েন্সি সার্টেন ওয়েভলেন্থ বা সার্টেন ফ্রিকোয়েন্সির ফোটন পার্টিকেল এমিট করবে। এটা আমাদের ইউভি রেঞ্জে থাকে, আল্ট্রাভায়োলেট রেঞ্জে হবে। এই যে কোনো হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে নেমে এলে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কিন্তু এটা মনে রাখতে হবে, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এরা এই ফ্রিকোয়েন্সিটা বা এই ফোটন পার্টিকেলটা ইউভি রেঞ্জের মধ্যে থাকে। সেম, এটা প্রথমটা গেল। সেম ওয়েতে আমি ধর বললাম এন এর ভ্যালু 2, একটা করে বাড়ালাম, n এর ইন দ্য সেন্স n1 এর ভ্যালু, তাহলে n2 এর ভ্যালুটা হবে 3, 4, 5, 6 অ্যান্ড সো অন, চলছে। তাহলে এটার ক্ষেত্রে কিরকম বিষয়টা? 2, 3, 4, 5, যে কোনো হায়ার থেকে কোথায় 2 নম্বর আছে, তাহলে 3 থেকে 2, 4 থেকে 2, 5 থেকে 2, 6 থেকে 2, এভাবে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলি বামার সিরিজ। কি বলি? এটাকে আমরা বলি বামার সিরিজ।
এটা ভিজিবল রেঞ্জে লাই করে। এই ইনফরমেশন গুলো আমার খুব ইম্পর্টেন্ট, কারণ তোকে যখন এই কোশ্চেন গুলো করতে দেবে না, এই কোশ্চেন গুলো করতে দেওয়ার সময় তোকে কখনোই N1 এর ভ্যালুটা বলা থাকবে না, তোকে লিম্যান বা মার্স এরকম করে সিরিজ, আরো সিরিজ আছে, ওগুলো আমি বইয়ে মার্ক করে দিচ্ছি। আমি কিভাবে হচ্ছে সেটা দেখালাম। এরপরেরটা কি হবে, এরপরে N1 এর ভ্যালুটা 3 হবে, আর N2 এর ভ্যালুটা 4 5 6 করে চলবে, তারপরেরটা N1 এর ভ্যালুটা 4 হবে, N2 এর ভ্যালুটা 5 6, এইভাবে যাবে, এইভাবে এক একটা করে আমরা সিরিজ পেতে থাকবো। তাহলে সিরিজের নাম মনে রাখতে হবে পরপর, লিমেন, বামার, পাসেন, বাকেট, পান্ড, হামফ্রি, এমনি করে সিরিজ গুলো আছে, আমি মার্ক করে দিচ্ছি এক্ষুনি বইয়ে। কিভাবে হচ্ছে তাই দুটো দেখালাম। আর কি নাম, এবং সেটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজে, সরি ইলেকট্রোম্যাগনেটিক সিরিজের কোন জায়গাটাই লাই করে, কোন জায়গাটা, এটা ইউভিতে, এটা ভিজিবলে, এরপরেরটা আসবে আইআরে, এইভাবে থাকবে। এবং এগুলো প্রিভিয়াস ইয়ারের পরীক্ষাতে ডাইরেক্ট অ্যাজ এ স্টেটমেন্ট জানতে চাই যে বামার সিরিজ কোথায় লাই করে, ডাইরেক্ট তো ভিজিবল রেঞ্জে লাই করে। আর N1 N2 এটাও মুখস্থ রাখতে, কারণ N1 N2 এর ভ্যালু বলবে না, তো সেটা থেকে তোকে তো জানতেই হবে নিউমেরিক্যালটা করার জন্য, এর জন্য আমাদের এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আমি বই থেকে বোর্ডের থিওরিটা মার্ক করে দিই, আর এই জায়গাগুলো একটু মার্ক করে দিই, তাহলেই বুঝতে পেরে যাবে কি বোর্ডের থিওরিটা একটু 2-3টে পয়েন্ট মুখস্থ করতে হবে। তার কারণ হচ্ছে পরীক্ষাতে লিখতে দেয় বোর্ডের থিওরি 2 নাম্বার 3 নাম্বারের জন্য, বোর্ডের জন্য, ওটার জন্য তো পরীক্ষা মুখস্থ করতেই হবে। অ্যান্ড পরের দিন থেকে আমাদের বোর্ডের থিওরির এনার্জি, রেডিয়াস, ভেলোসিটি, এই ক্যালকুলেশন পার্টটা শিখবো। তারপর বোর্ডের থিওরির ড্রব্যাক দেখবো। তারপরে তো আমাদের হাইজেনবার্গ শিখতে হবে, ডি ব্রগলি শিখে আমরা কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের দিকে চলে যাব। তো ঠিক আছে, আর দুটো ক্লাস কি একটা ক্লাস লাগবে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের দিকে যেতে, অল্প অল্প ছোট ছোট করে ক্লাস নিচ্ছি, বেশি বড় বড় করে ক্লাস নিচ্ছি না। এবার আমি একটু বইয়ে মার্ক করে দেবো, তাহলেই আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, বাকি জিনিস আমি বুঝিয়ে নিয়েছি। হুম, তাহলে দেখ, যে সিরিজটা বলছিলাম, দেখতে পাওয়া যাচ্ছে, আশা করি জুম ইন করে নিলাম। হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে দেখ, সিরিজের নাম, হুম, তো সিরিজের নাম লিম্যান। লিম্যানের জন্য N1 এর ভ্যালুটা বসেছে 1, N2 এর ভ্যালুটা 2 3 4, আল্ট্রাভায়োলেট রেঞ্জে থাকে। বামার 2 3 4 5 করে গেছে ভিজিবলে। পাসেন 3 4 5 6, 3 হচ্ছে N1 এর ভ্যালু, এটা কোথায় থাকে, ইনফ্রারেডে থাকে। ব্র্যাকেট কোথায়, N1 এর ভ্যালুটা হচ্ছে 4, তাহলে N2 এর ভ্যালুটা কি হবে, 5 6 7 8 করে যাবে। ফার ইনফ্রারেডে ফান্ড 5, বাকি 6 7 8 করে যাচ্ছে ফার ইনফ্রারেডে। হামফ্রি 6 আছে N1, N2 হচ্ছে 7 8 9 করে, এটা ফার ইনফ্রারেডে। তাহলে বলেছে হাইড্রোজেন পরমাণুর জন্য, তাহলে জেনারেল ফর্মুলাটা কি হচ্ছে, নিউ বার ইকুয়াল টু আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। আর হাইড্রোজেনের জন্য জেড স্কোয়ার যেটা রয়েছে ওই ভ্যালুটা 1 হয়ে গেছে, যেহেতু হাইড্রোজেন অ্যাটমিক নাম্বারটা হচ্ছে 1, এই জন্যই বসলো। তাহলে এইভাবে আমরা সিরিজ গুলো পাচ্ছি, এটা হচ্ছে প্রথম কথা বলার। আর একটা জিনিস আমার জাস্ট এখানে বলে দেওয়ার, বামার সিরিজের জন্য, লিমেন বামারের জন্য এই জিনিসটা বলার দ্বারা, এক সেকেন্ড, এটা বলার যে, হ্যাঁ, এই যে এখানে এটা বলার যে দেখ, লিমেন সিরিজের যেটা ফার্স্ট লাইন, হ্যাঁ, যেটা 3 2 2 জাম্প না, এই 3 2 2 জাম্পটাকে আমরা বলি, এই 3 2 2 জাম্প, এটার জন্য যে স্পেক্ট্রাম একটা দুটো তিনটে জাম্প বলেছি, তো এই তিনটে জাম্পের জন্য তুই একটা দুটো তিনটে লাইন দেখতে পাবি। 3 2 2 জাম্পের জন্য একটা লাইন, এটার জন্য একটা লাইন, এটা একটার জন্য লাইন। 3 2 2 জাম্পের জন্য যে লাইনটা, 3 2 2 জাম্পের জন্য যে লাইনটা, সেটাকে আমরা বলি এইচ আলফা লাইন। ঠিক আছে, 3 2 2 জাম্প হয়েছে, তার জন্য একটা করসপন্ডিং লাইন মানে একটা কালারের দাগ দেখতে পেয়েছি, এটাকে আমরা বলি এইচ আলফা। তারপরটাকে আমরা বলি এইচ বিটা, সেকেন্ড লাইন, তাহলে বামার সিরিজের ফার্স্ট লাইন, বামার সিরিজের সেকেন্ড লাইন, বামার সিরিজের থার্ড লাইন, এইচ গামা, আমরা এভাবে বলি, জাস্ট এভাবে বলার ধরন। কারণ পরীক্ষাতে জাস্ট আলাদা আলাদা ভাবে তোকে একই কথা ঘুরিয়ে 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 অন্যরকম টার্মে বলবে। তাহলে দেখ এখানে বলেছে, জুম আউট করলে দেখ এইখানটায়, যে এন এর ভ্যালু 3 4 5 6 এইভাবে যাবে, তাহলে এইচ আলফা বিটা গামা ডেল্টা এভাবে যায়। 3 4 5 6 মানে N2 এর ভ্যালু হচ্ছে 3, N1 এর ভ্যালুটা তো 2 এ ফিক্স, তাহলে 3 মানে 3 থেকে 2 জাম্প আলফা, 4 থেকে 2 জাম্প বিটা, 5 থেকে 2 জাম্প গামা, 6 থেকে 2 জাম্প ডেল্টা, তাহলে এইভাবে যাবে এইচ আলফা বিটা গামা। ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ রেখাও বলা হয়, বামার সিরিজের ফার্স্ট লাইন তোকে এভাবে বলবে। তাহলে বামার সিরিজের ফার্স্ট লাইন মানে বুঝবো 3 2 2 জাম্প, যে কোনো সিরিজের ফার্স্ট লাইন মানে তার প্রথম জাম্পটা। যদি বলে লিমেন সিরিজের ফার্স্ট লাইন, তাহলে কি হবে, লিমেন সিরিজ মানে 1, N1 ভ্যালু 1, তাহলে 2 2 1 জাম্প। আর এইচ আলফা বিটা গামা এভাবেও বলতে পারে। এটা বুঝে গেলাম, তাহলে এই জিনিসটা ততক্ষণ ধরে বোঝালাম, এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে বোরের তত্ত্বের যে স্বীকার্যগুলো, তাহলে বোরের তত্ত্বের স্বীকার্য ইম্পর্টেন্ট।
কারণ তোকে পরীক্ষাতে 2 নম্বর বা 3 নম্বরের জন্য বোর্ডের তত্ত্বের স্বীকার্যগুলো বলতে পারে। তাহলে প্রথম আমি যেটা লাস্টে বলেছিলাম আর কি, অ্যাঙ্গুলার মোমেন্টামটা কোয়ান্টাইজড, mvr ইকুয়াল টু nh/2 পাই, সেই জিনিসটাই বলেছে। ভালো করে দেখ, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কেবলমাত্র কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, বলেছিলাম রেডিয়াসটা ফিক্সড, তাহলে রেডিয়াস মানে ব্যাসার্ধ, তাহলে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে করে আবর্তনের রেডিয়াসের মান যদি r হয়, ঘূর্ণনকালে কৌণিক ভরবেগ mvr h/2 পাই এর একটি পূর্ণ গুণিতক, তাহলে mvr ইকুয়াল টু nh/2 পাই। তাহলে এখান থেকে তুই যাই লেখ না কেন, mvr ইকুয়াল টু nh/2 পাই এই কথাটা লিখতে হবে, যেখানে n এর ভ্যালু 1 2 3 4 এই কথাগুলো বলে দেবে, ঠিক আছে। আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, বা ভি হচ্ছে কক্ষপথে যে বৃত্তাকার কক্ষপথে স্পর্শক বরাবর ইলেকট্রনের রৈখিক বেগ, আর এম হচ্ছে ইলেকট্রনের ভর, মানে ওটা তো রোটেশনাল মোশনে এমভিআর, এই জিনিসগুলো তো পড়বি। তাহলে প্রথম স্বীকার্য, এটা তো বললাম, এমন কিছু চাপ নেই। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কোয়ান্টাইজড। সেকেন্ড কি আসছে আমার, দেখ, যে একটি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে যে কোনোটিতে আবর্তনকারী ইলেকট্রন কোনো শক্তি বর্জন করে না, শোষণও করে না, মানে হঠাৎ করে বর্জন শোষণ এসব করে উপরে নিচে যাবে না, সে বাইরে থেকে নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এনার্জি যদি পায় তবে সে উপরের অরবিটে যাবে, মানে হঠাৎ করে করবে না। অর্থাৎ এই নির্বাচিত কক্ষগুলিতে ইলেকট্রনগুলো স্থির থাকে না, কিন্তু এদের শক্তি স্থির থাকে। ইলেকট্রনগুলো স্থির নেই, গোল গোল করে ঘুরছে, শক্তিটা স্থির থাকে, ইলেকট্রনটা স্থির নেই কিন্তু এদের শক্তি স্থির থাকে। যাই হোক, তাই এগুলোকে স্থায়ী কক্ষপথ বা সুস্থিত কক্ষপথ মানে স্টেশনারি অরবিট বলা হয়। যখন ইলেকট্রন কোনো স্টেশনারি কক্ষপথে আবর্তন করে তখন বলা হয় ইলেকট্রনটি স্টেশনারি স্টেটে রয়েছে, এটা বলা হয়। তাহলে স্টেশনারি স্টেটে বলছে মানে ইলেকট্রনটা চুপ করে স্থির হয়ে বসে নেই, ইলেকট্রনটা গোল গোল করে ঘুরছে, কিন্তু ইলেকট্রনের এনার্জিটা যেহেতু স্টেশনারি ফিক্সড, তাই ওগুলোকে আমরা স্টেশনারি স্টেট বলছি, এটুকুই। স্টেশনারি স্টেট মানে যেন এটা নাম হলো ইলেকট্রনটা চুপ করে বসে আছে, তা নয়, এনার্জিটা ফিক্সড, ইলেকট্রনটা চুপ করে নেই, ও গোল গোল করে ঘুরছে। নেক্সট, নেক্সট কি 3 নম্বর স্বীকার্য, নির্দিষ্ট পরিমাণ শক্তি, সেটা চাপ হতে পারে, আলোক শক্তি হতে পারে, তাপ শক্তি, যাই হোক না কেন, নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে কোন ইলেকট্রন নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে উন্নীত হয়। ওই যে লোয়ার টু হায়ারে জাম্প করলো আমি বললাম, তাহলে নির্দিষ্ট পরিমাণ করে, যে 1টাকে 100, 1টাকে 300 ধরেছিলাম, তাই 200 জুল পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করলো, তাই নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে অ্যাবজর্ব করে উন্নীত হয়। আবার উচ্চতর শক্তি স্তরে ওই উদ্দীপ্ত মানে এক্সাইটেড ইলেকট্রনটি উপযুক্ত পরিমাণ শক্তি বিকিরণ করে নিম্নতর একটি সুস্থিত কক্ষপথে পতিত হয়। তো যে 300 জুল থেকে 100 জুলে যখন নামলো তখন বললাম না 200 জুল পরিমাণ এনার্জি ছেড়ে দিল। এই যে যদি আগের পেজে যাই, তাহলে এখানে এই যে লাল দিয়ে দেখালাম এইচ নিউ পরিমাণ ছেড়ে দিল, তাহলে হায়ার টু লোয়ার 300 থেকে 100 যখন নেমে এলো, তাহলে ও 200 জুল পরিমাণ এনার্জি ছেড়ে দিল, তার করসপন্ডিং তুই একটা কালার দেখতে পাচ্ছিস, এটাই বলতে চেয়েছে 4 নম্বর পয়েন্টে, 3 নম্বর স্বীকার্যতে। কোন অবস্থাতেই পরপর দুটি কক্ষের মধ্যবর্তী স্থানে ইলেকট্রন অবস্থিত সম্ভব নয়। তাহলে দুটো কক্ষপথের মাঝামাঝি কখনো ইলেকট্রন থাকবে না, যেটা আমি ওই ল্যাডার লাইক স্ট্রাকচারের সাথে অ্যানালজিক্যালি বললাম, যে আমার অ্যালাউড এনার্জি লেভেল হচ্ছে এই মোয়ের যে পা দেওয়ার জায়গাগুলো হচ্ছে অ্যালাউড এনার্জি লেভেল, দুটো মোয়ের পা দেওয়ার জায়গার মাঝখানে আমি নিশ্চয়ই পা রাখতে পারি না, সেরকম ইলেকট্রনটাকে n = 1 বা n = 2 তে থাকবে, এর মাঝামাঝি কোনো জায়গাতে ইলেকট্রন থাকা সম্ভব নয়। এটাই 4 নম্বর পয়েন্টে, এই ছিল বোরের থিওরির স্বীকার্য। আমি বই থেকে মার্ক করে দিলাম, বইয়ে কেমন আছে সেটা দেখানোর জন্য। আশা করি বুঝতে পেরেছিস, এই নিয়ে ডাউট কিছু নেই। তাহলে আমরা বোরের থিওরিটা স্টার্ট করলাম, বোরের থিওরি ওই ফর্মুলাটা দেখলাম, ওই ফর্মুলা দিয়ে কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল আছে, সেগুলো আমি পরের দিন নিউমেরিক্যালটা প্রথমে আলোচনা করে দেবো, তারপরে বোরের থিওরি, এনার্জি, রেডিয়াস, এই ক্যালকুলেশন গুলো করবো, তারপরে আমরা হাইজেনবার্গ ওই সবের দিকে তো ধীরে ধীরে এগিয়ে যাব, ক্লাস হবে, এই আর কি ব্যাপার, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, নেক্সট ক্লাসে আমরা বোরের থিওরি নিয়ে আমরা আলোচনা করব, ছোট ছোট করে আলোচনা করছি, একদিনে বেশি জিনিস বলছি না, এমনও নয় অল্প করে বলে দিয়ে বেরিয়ে যাচ্ছি, সেটাও না, ছোট অল্প জিনিসই বলছি, কিন্তু মোটামুটি ডিটেলে ঢুকে বলার চেষ্টা করছি যেন জিনিসপত্রগুলো বুঝতে পারিস, ঠিক আছে। তাহলে আজকে এতটাই থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।